নমস্কার। আজকের ভিডিওতে স্বাগত জানাই। আশা করি সবাই শুনতে পাচ্ছেন, সবাই ভালো আছেন। সবাই সমান ভালো আছেন এমন নয়, কিন্তু যারা এই মুহূর্তে আছেন এই লাইভে, অনুগ্রহ করে জানান অন্তত একজন যে শোনা যাচ্ছে কি না। আজকের লাইভের বিষয় যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষায় রিসেটের আরেকটি পর্ব, আরেকটি ধাপ। নতুন বিশ্ব ব্যবস্থায় কিভাবে রিসেট হচ্ছে, কাজে লাগানো হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনকে, সে বিষয়ে আমি বহু লেখালেখি করেছি, ভিডিও করেছি, লাইভ করেছি, লিখেছি। অমৃত সুপুত্র দ্বিতীয় খণ্ডে লিখেছি, স্ট্যাচুতে লিখেছি। আপনারা জানেন স্বাগত শান্তনু চৌধুরী। তো আজকে এই যাদবপুরকে সামনে রেখে সেই প্রক্রিয়াকেই বিস্তৃত আলোচনা হিসেবে রাখব। তবে তার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সহযোদ্ধা, চেতনা বিস্তার এবং অন্যান্য কিছু বিষয় আপনাদের প্রশ্ন নিয়ে আলোচনা রাখব প্রথম পার্টটিতে, প্রথম অংশে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়, কারণ আমার মনে হয় যদিও এই বিষয়গুলো আগে আমি বারবার করে জানিয়েছি, তবুও আরও একবার করে জানানো দরকার। তো প্রথমেই বলি যে, আবার বলি, যাদের জায়গা আছে বা টবের অপশন আছে তারা ঔষধি গাছ লাগান। রিসেটের চূড়ান্ত পর্যায়ে কিন্তু আপনারা ঔষধি গাছগুলো যা আমাদের সুস্থ রাখতে সাহায্য করে, সে ঘৃতকুমারী হোক, তুলসী হোক, নিমই হোক, পাবেন না। আউট অফ বাউন্ডস হয়ে যাবে, আয়ত্তের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদেরকে দাস বানানোর কর্মসূচি, ফার্মা কোম্পানির দড়িটা, বাকস, তাকে গলায় আটকে দেওয়ার কর্মসূচি অনেকটাই সফল হয়েছে। আমরা যারা বেঁচে পড়তে থাকতে চাইছি ফার্মা কোম্পানির সাহায্য ছাড়া, প্রকৃতির কাছাকাছি, তারা ওদের শিরোপীড়ার কারণ হয়ে উঠেছে সমগ্র বিশ্বজুড়ে। তাই ওরা কিন্তু এ বিষয়ে যথেষ্ট তৎপর এবং ভাবছে। তাই এই বিষয়টি মাথায় রাখুন। আরও একটি বিষয় যেটা আপনারা ইতিমধ্যেই জানেন, গতকালের লাইভে বলেছে, অটোফাজি বিষয়ে গুরুত্বপূর্ণ লাইভ কালকে করেছি, গতকাল করেছি, এই সময়ে করেছি, ইউটিউবেও দিয়েছি। অনেকেই প্রশ্ন করেছেন, আমি হোয়াটসঅ্যাপে চেষ্টা করেছি উত্তর দেওয়ার। তো এখনও কিন্তু আমি সেই দশাতেই আছি, অর্থাৎ অন্ন গ্রহণ করিনি। অর্থাৎ পরশুদিন রাতে 9:30 10টা নাগাদ আমি শেষ অন্ন গ্রহণ করেছিলাম, খাদ্য গ্রহণ করেছিলাম। তারপরে কোনো অন্ন গ্রহণ, এমনকি ফলও আমি খাইনি। হ্যাঁ, ওই মাঝে মধ্যে, যেমন আজকের কথা বলি বা কালকেও যেটা করেছিলাম, সকালবেলা আদা লেবুর মিশ্রণ, সেটা আমি প্রতিদিনই পান করে থাকি। আর একটু কফি খেয়েছি, আজকে সাকুল্যে 3 কাপ কফি খেয়েছি, জল খাইনি। কফি খেয়েছি যেহেতু, জল খাওয়ার তাগিদ বা তৃষ্ণা অনুভব করিনি, তাই জল কিন্তু আমি পান করিনি। ওই কফিতেই যা জল ছিল তাতেই হয়ে গেছে, শরীর নিয়ে নিয়েছে। তো আমাকে কি খুব অসুস্থ মনে হচ্ছে? নিশ্চয়ই মনে হচ্ছে না। শুধু তাই নয়, আমি আজকেও গতকালের মতোই
2 ঘন্টার মতো এক্সারসাইজ করেছি। হ্যাঁ, কোথায় কোনো সমস্যা হচ্ছে কি মনে হচ্ছে আপনাদের? আমার তো কোনো সমস্যা মনে হচ্ছে না। যারা অটোফাজি করবেন বা কথায় আমি পাতি বাংলায় উপবাসী বলি, প্রথম প্রথম একটু খিদে পাবে জানেন তো, পরে শরীর কিন্তু সেটা মানিয়ে নেয়। কারণ ওই যে আমি আদিকালের কথা বলেছি, অরণ্যচারী মানুষ তারা তো প্রতিদিন খাবার খেতে পেত না। প্রতিদিন কি শিকার জুটত না। ফলমূলও সবসময় পাওয়া যেত না। তাহলে প্রকৃতি কিন্তু আমাদের না খেয়ে থাকার মেকানিজমটা কিন্তু রেডি রেখেছে। খেয়াল করে দেখুন প্রকৃতি কত বড় বিজ্ঞানী। আমরা কিন্তু জল ছাড়াও বেশ কয়েকদিন বাঁচতে পারি জানেন তো। মানে জল না পান না করেও কিন্তু আমরা বাঁচতে পারি। অনন্তকাল নিশ্চয়ই নয়, কয়েকদিন তো জল না পান করেও বাঁচা যায়, কষ্ট হয়। আমি সেই এক্সপেরিমেন্টও করেছি। শীতকালে তো কোনো সমস্যাই হয় না জল ছাড়া 3-4 দিন থাকতে। আমি তো থেকেছি 5 দিন জল না পান করে, 5-6 দিন জল না পান করে থেকেছি। তা এখন আপনি বলতে পারেন হ্যাঁ ওই যে কফি খেয়েছেন সেখানেই জল, হ্যাঁ অবশ্যই থাকতে পারে, কিন্তু আমি জল আলাদা করে পান করিনি। তবে নির্জলা যেটাকে বলা হয় সেটাও আমি কিন্তু করেছি। এখন নয়, এই মুহূর্তে বলছি না, এখন আমি তো কফি পান করছি, কিন্তু আগেকার কথা বলছি। সেক্ষেত্রে নির্জলাও কিন্তু আমি 48 ঘন্টা আমি থাকতে পেরেছি জল না পান করেও, এবং সেটা গ্রীষ্মকালে। শীতকালে আরও বেশি থাকা যাবে। কিন্তু দেখুন খেয়াল করে প্রকৃতির লীলাটা দেখুন, বুঝুন। আপনি জল না পান করে যদি আপনার শরীরের উপর কন্ট্রোল থাকে, আপনি যদি সুস্থ থাকেন, প্রকৃতির কাছাকাছি থাকেন, আপনি অনায়াসে 2-3 দিন থাকতে পারবেন। কষ্ট হবে তারপরে, কিন্তু থাকতে পারবেন। কিন্তু বাতাস শ্বাস না নিয়ে, অক্সিজেন না নিয়ে আপনি কতক্ষণ থাকতে পারবেন? ওটা কিন্তু দেখুন অঢেল রেখেছে প্রকৃতি, যাতে করে আপনি বেঁচে থাকেন। অক্সিজেনটা কিন্তু অঢেল। কিসের ইঙ্গিত পাচ্ছেন? প্রকৃতি আপনাকে বেঁচে থাকার উপকরণ কিন্তু অঢেল দিয়েছে, যেটা না হলে আপনি 2-1 মিনিটের বেশি বাঁচতেই পারবেন না। অক্সিজেন, শ্বাস প্রশ্বাস, সেটা কিন্তু প্রকৃতি আপনাকে অঢেল দিয়েছে। তারপরে কি দিয়েছে? জল। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই তো? সেটা আমরা জানি। যাই হোক, এরকম কিছু। তাহলে এই যে জায়গাটা, সেটা কেন? ওই যে তারপরেই জল, সেটাও কিন্তু দিয়েছে। হ্যাঁ, কোনো কোনো জায়গায় একটু কষ্ট করে আনতে হয়, মাটি খুঁড়তে হয়, কিন্তু মরুভূমিতেও কিন্তু প্রকৃতি মরুদ্যান দিয়েছে। কোথাও কোথাও কষ্ট করে জল আনতে হয়, কিন্তু আছে। মানে তারপরেই, বাতাসের পরেই অঢেল অর্থে জল। তাহলে আপনাকে কিন্তু প্রকৃতি বেঁচে থাকার উপকরণগুলো, যেটা সবচেয়ে জরুরি, সেগুলো বেশি পরিমাণে দিয়েছে, তাই তো? তারপরে খাদ্য। এই যেমন ধরুন আমাদের যতীন দাস, তিনি 62 দিন অনশন করেছিলেন, শুধু জল খেয়েছিলেন। তিনিও তো মানুষ ছিলেন। তো উনি যদি 62 দিন পারেন, এবং তারপরে এরকমও শোনা যায় যে জলের পরিবর্তে তাকে মাঝখানে কলসের মধ্যে দুধ দেওয়া হয়েছিল, যাতে করে তিনি লোভে পড়ে দুধ পান করে অনশনটা ভেঙে ফেলেন। তিনি নাকি লাথি দিয়ে সেই কলস ভেঙে দিয়েছিলেন, এতটাই তার মনের জোর ছিল। তো 62 দিন তিনি যদি পারেন, তো আপনাকে বলিনি, বা আমি মোটেই সেটা বলবো না করতে, কিন্তু দিন 3-4 তো করা যেতেই পারে, তাই না? একবারে করবেন না, একটু একটু করে করবেন যদি পারেন। এটাও ভালো লাগে জানেন তো। মানে একটা অদ্ভুত শরীরে একটা অদ্ভুত ফুরফুরে অনুভূতি হয়, ভালো লাগার অনুভূতি হয়। প্রথম একটা খিদের ব্যাপার থাকে, কিন্তু এই যে এখন আমি যে স্টেটে আছি, একটা অদ্ভুত কিন্তু তুরীয় আনন্দের স্টেটে আমি আছি। আজকেও আমি কোনো খাবার নেব না, তবে কালকে খেতেই হবে। কারণ কি,
পরশুদিন বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে আমার এক সহযোদ্ধার। তো সেখানে মাটন থেকে শুরু করে এরকম ব্যবস্থা সে করেছে, আমাকে বারবার করে যেতে বলেছে সেখানে। তো সেখানে গিয়ে ওই গুরুপাক খাবার, মানে হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, আপনি উপবাস করতে পারেন, অটোফ্যাজি করতে পারেন শরীরকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য। অবশ্যই সেটা আমি আগের লাইভে বলেছি। কিন্তু সেটা যখন আপনি ভাঙবেন, মানে আপনি যখন ফাস্টিংটা ভাঙবেন, গুরুপাক খাবার খেয়ে কিন্তু ফাস্টিংটা ভাঙবেন না। হ্যাঁ, ঠিক আছে, আপনি 24 ঘন্টা না খেয়ে থাকলেন, বা 48 ঘন্টা, আমার তো 48 ঘন্টা হয়েই গেল, তো 48 ঘন্টা আপনি না খেয়ে থাকলেন। তারপরে আপনি কি করলেন? একেবারে বিরিয়ানি, হুম, তারপরে লাচ্চা পরোটা, বিরিয়ানি, এসব খাওয়া শুরু করলেন। সেটা কি ভালো? মোটেই ভালো নয়। কারণ আপনার শরীরকে একটু একটু করে আপনাকে নিউট্রিয়েন্টস দিতে হবে, কারণ হঠাৎ করে ব্যাপারটা কিন্তু ক্ষতিকারক হয়ে যাবে। নিজেকেই প্রশ্ন করুন, বুঝে যাবেন। তাহলে কি করবেন? ফল খেয়ে শুরু করবেন, অল্প করে ফল দিয়ে শুরু করবেন। ফলের রস নয় কিন্তু, ওই যে ফাইবার থাকে না। অর্থাৎ আপনি যদি 48 ঘন্টা অটোফ্যাজি করেন বা উপবাস করেন, বা হয়তো আপনি 24 ঘন্টা করলেন, তারপরে আপনি যে উপবাসটা ভাঙছেন সেটা কিন্তু গুরুপাক খাবার দিয়ে করবেন না, ফল দিয়ে করুন, বা অন্য যে কোনো খাবারও খেতে পারেন, কিন্তু লাইট খাবার, মশলা, তেল মশলা বাদ দিয়ে খান। তারপরে আস্তে 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 আপনি আবার যেমন আগে খাওয়া দাওয়া করতেন সেইখানে চলে আসুন। বোঝাতে পেরেছি? তো যাই হোক, আরেকটি বিষয়, যারা স্মার্ট মিটার আটকাতে চাইছেন কিন্তু এখনও আবেদন করেননি, মানে অ্যাপ্লিকেশন এখনও জমা দেননি, তাদের কিন্তু বলবো জমা দিয়ে রিসিপ্ট নিয়ে আসুন। কারণ ইতিমধ্যেই আমাদের এক সহযোদ্ধা ফোন করেছিলেন, তিনি নাকি তাড়াহুড়োর কারণে জমা দিতে পারেননি। তো বাড়িতে চলে এসেছে আচমকাই, কিন্তু আচমকাই। তো অনেক কষ্টে তিনি আটকেছেন, কিন্তু পরে তাঁরা বলে গেছেন পরের বারে কিন্তু আটকানো যাবে না। ওই যে অফিসিয়ালি কিন্তু আপনি আপনার স্ট্যান্ডটা জানাচ্ছেন না, তাই আপনি ভাবছেন কই আমার পাড়ায় তো শুরু হয়নি, তাই তো। ঠিক আছে, যখন হবে আমি যাব, কিন্তু কখন? আপনার বাড়ি দিয়ে যদি শুরু করে আপনি কি করে বুঝবেন? এটা কি ঢাকঢোল ফিটিয়ে হচ্ছে? না, এগুলো চুপি সারে হচ্ছে, এলাকা ভিত্তিক হচ্ছে। যেমন অর্ডার আসে ঠিকে কর্মীদের দিয়ে করানো হচ্ছে, এবং তাদের স্মার্ট মিটার পিছু একটা পয়সা দেওয়া হচ্ছে। যেমন করে ভৌ ভৌ গুঁজে দেওয়ার জন্য আশা কর্মীদের, স্বাস্থ্যকর্মীদের ইনসেন্টিভ দেওয়া হয়, তেমন করেই এই কাজটা করানো হচ্ছে। তো সেই সময় হঠাৎ করে চলে এলে আপনি কি করবেন? আপনার কাছে তো কোনো কিছু নেই। তাই যারা রুখতে চাইছেন, ওটা অবিলম্বে অফিসে জমা দিয়ে একটা ডকুমেন্ট রিসিপ্ট কপি নিয়ে আসুন। ইতিমধ্যেই আমার কিছু সহযোদ্ধা নিয়ে এসেছেন। এবং মিটারটিকে যদি ওপেন থাকে, মানে খোলা যাবে সহজেই, খুলে অন্য মিটার লাগিয়ে দেওয়া যাবে, তেমন অবস্থায় থাকলে একটা বক্স পাওয়া যায়, ডিবি বক্স জাতীয় বক্স বলে আর কি, ইলেকট্রিকের দোকানেই পাবেন খোঁজ খবর করলে, এবং ইলেকট্রিশিয়ান দিয়েই লাগানো যায় সেটা। সেটা হলে কি হবে, বাইরে থেকে মিটারটা রিডিং নেওয়া যাবে, কিন্তু খুলে অন্য কিছু লাগানো যাবে না। সেক্ষেত্রে আপনাকেই চাবি দিয়ে খুলে দিতে হবে অথবা ভাঙতে হবে। তো সুতরাং তারা তো ভাঙবেন না, আপনাকে তো জানাতে, অর্থাৎ আপনার অবর্তমানে কেউ লাগিয়ে দিয়ে যেতে পারবে না। অন্তত এই জায়গাটা তো এনশিওর করবেন। না হলে ওই সময় হঠাৎ করে আমাকে ফোন করছেন, দেখা গেল আমি কাজে আছি বা ব্যস্ত আছি, এবং আপনার কাছেও তো পয়েন্ট নেই। আপনাকে তো ওই পয়েন্টটা রাখতে হবে যে আমি জানিয়ে এসেছি অফিসে, আমি নেব না, এই যে আমার কাছে কাগজ আছে। বা অন্তত আপনি যদি মানে এটাও বলতে পারেন যে আমি কিন্তু নেব না, অফিসে জানিয়ে এসেছি। আর তবে সবচেয়ে ভালো প্রোটেকশন হলো ওই বক্স লাগিয়ে রাখা। যে কোনো একটা তো করবেন। যাই হোক, সেটা আমার দিক থেকে আপনাদের বললাম, আপনাদের সিদ্ধান্ত কি করবেন। আর অনেকেই মনে করছেন ভালো স্মার্ট হবেন, কোনো সমস্যা নেই। আমি বারবার বলছি,
আপনাদের অভিরুচি, আমি এর বিভিন্ন দিক আলোচনা করেছি, বিভিন্ন ভিডিও শেয়ার করেছি, কীরকম মিটার হচ্ছে, কীরকম বিল আসছে, টোটাল কন্ট্রোলের মধ্যে কীরকম চলে যাবেন কি না। হ্যাঁ, 28 দিনে মাস হয়ে গেছে মোবাইল কোম্পানিগুলোর কাছে, আপনারা তো জানেন প্রিপেডে ঢুকে যাওয়ার ফলে। তো আপনি 28 দিনে মাস করে দিয়েছে, এবারে মানে কি বছরে 1 মাস, মানে 13 মাসে বছর হয়ে গেল। হিসেব করে দেখুন, দুদিন করে কাটতে কাটতে কত হচ্ছে, প্রায় 13 মাসই হয়ে যাচ্ছে। তো অর্থাৎ আপনি 12 মাস, 13 মাসের পেমেন্ট করে 12 মাস ব্যবহার করছেন। এটা তো একটা দিক গেল। এবার স্মার্ট মিটারের ক্ষেত্রে তো আরও অনেক খেলা আছে, এটা বহু আগে আলোচনা করেছি। আপনারা স্মার্ট মিটার নেওয়ার পরে যে ভাঙচুর হয়েছে, বিভিন্ন জায়গায় মানুষের অভিজ্ঞতা, সে ভিডিওগুলোও দেখেছেন। তবে হ্যাঁ, আপনাদের যদি অঢেল উপার্জন থাকে বা আপনাদের যদি মনে হন না স্মার্ট হব, তাহলে হবেন, কোনো সমস্যা নেই। আমি বারণ করব না, আমি নিষেধও করব না। যেটা আপনাদের অভিরুচি, পাবলিক ভিডিও এটা এটা আপনারা আমার আলাদা করে যদি আমাকে জিজ্ঞাসা করেন পরিচিত হিসেবে, বন্ধু হিসেবে, আত্মীয় হিসেবে, তখন ব্যাপারটা আলাদা। কিন্তু এখানে পাবলিক ভিডিও, আপনাদের ইচ্ছে হলে নিন, না হলে নেবেন না, আপনাদের ব্যাপার, সিম্পল। এটা গেল। আরেকটা বিষয় কি, ওই যে ভ্যাকসিন। আমি আবার বলছি, ভ্যাকসিনের বিষয়ে ব্যক্তিগত পরামর্শের উদ্দেশ্য থাকলে, নিজের জন্য হোক, আপনার পরিবারের জন্য হোক, সদ্যজাতের সন্তানের জন্য হোক, বা যে এখনও আসেনি, আপনার স্ত্রী গর্ভবতী অবস্থায় আছেন, তাকে কি দেওয়া যাবে কি, এইসব কারণে যদি আপনি আমার সঙ্গে আলোচনা করতে চান এবং আমার ইন্টারভেনশন চান, বা আমার কোনো ভূমিকা চান, বিশেষ করে ভূমিকা চান, তাহলে আপনাকে আমার পরিচিত হতে হবে। আমি আবার বলছি, মুখোমুখি পরিচয় বা অন্তত ফোনে কথোপকথন, আগে থেকে কথোপকথন থাকতে হবে। আমার কন্ট্যাক্ট লিস্টে আপনাকে থাকতে হবে। নইলে হঠাৎ করে অচেনা, আপনি বললেন আপনি 4 বছর ধরে আমার ভিডিও দেখেন, স্যার এরকম কি করব, নেব, দেখলাম ওটা আপনার প্রথম মেসেজ, আপনার ছবি নেই, নামটিও ফেক, কীরকম নাম আজকাল, কাল ভৈরব নাম, কাল ভৈরব হয়ে গেল। তো আমি কি বলবো তখন? আমি এড়িয়ে যাব সিম্পলি। আমি বলবো আপনি চিকিৎসকের পরামর্শ নিন। এইরকম, বিশেষ করে যাঁরা, অনেকে বলেন আপনার পরামর্শে, আবার আপনার কথা শুনে আমি করোনা ভৌ নিইনি, ভালো আছি, এবার কি এইটা নেব? কোনো নাম নেই, কিছু নেই, ফাঁকা, ছবি নেই, কোনো দিন মুখোমুখি দেখা হয়নি, বইমেলাতেও তো নয়, বাদী দিন কোনো সভায়, কোনো জায়গায়, কফি হাউস, কোথাও দেখা হয়নি। এবং তিনি দেখা গেল আমার 20 কিলোমিটার দূরে থাকেন আমার বাসস্থান থেকে, বা 25 কিলোমিটার দূরে থাকেন আমার বাসস্থান থেকে, এরকম বহু ঘটনা আছে। তো তখন আমি তাদের কি বলবো? তাদেরকে আমি ভদ্রলোক বলে মনে করি। তো ভদ্রলোক বলেই আপনি সময় পাননি, বা নিজের আগে কখনো মেসেজ করেননি, হঠাৎ করে প্রয়োজন মনে হয়েছে, আপনি শুধু নীরবে ভিডিও দেখেছেন আর পোস্ট পড়েছেন, প্রয়োজন পড়েছে, হঠাৎ করে মনে হলো, আপনি একটা ঠুক করে যেহেতু আছে দিলেন একটা মেসেজ ঠুকে, 4 বছর পরে, 5 বছর পরে অধমকে অ্যাভেলেবেল মেবে নিয়েছেন। না, ভদ্রলোকদের কিন্তু আমি এড়িয়ে চলি। আমি বাবার বলছি, তাহলে আমি আপনাকে ভদ্রলোক কেন ভাবব? খুব সিম্পল। আপনি আমার কথা অনুযায়ী নাকি আপনি বলছেন আপনি করোনা ভৌ নেননি, ভালো আছেন, বেশ, পরিবারের লোককেও নাকি বুঝিয়েছেন তারা ভালো আছেন, আশপাশে নাকি আপনি বলেননি, যাই হোক সেটা আপনার ব্যাপার, আপনার লোকে পাগল টাগল বলবে, আপনি বলেননি, ঠিক আছে। তো তার ফলে কী হলো? তারপরে 4 বছর কেটে গেল, আপনি আমার সঙ্গে একটা কোনো মেসেজ করেননি, বা কোনো জায়গায় আসেননি, মুখোমুখি না। এই লোকটা আগে পাগল মনে হতো, এই লোকটার কথা শুনে এখন দেখছি ভালোই আছি, ভালোই করেছি, একটু অন্তত মুখে একটু কথা বলে আসি, একটু দেখা করে আসি,
একটু শুভেচ্ছা জানিয়ে আসি, অন্তত মুখে বলি পাশে আছি, আপনি লড়াই অন্তত এই কথাটা বলি। আপনি থাকেন 20 কিলোমিটার দূরে, 25 কিলোমিটার দূরে, তো আপনি আসেননি, তার মানে কি আপনি ভদ্রলোক। ভদ্রলোকদের আমি এড়িয়ে চলছি। আমি বারবার বলছি, আমরাও কিন্তু একসময় ভদ্রলোকই ছিলাম, জানেন তো। আমার সহযোদ্ধা যারা রয়েছেন, আমার সঙ্গে আছেন, পাঠকেরা আছেন, তারাও এই সিস্টেমের ফসল, এই ম্যাট্রিক্স থেকেই কিন্তু আমরা অনেকেই পুরো ভদ্রলোক হয়ে গিয়ে উপলব্ধির মাধ্যমে এইখানে আমরা এসে প্ল্যাটফর্মে পৌঁছেছি। তো তা আমি সেটাই বলছি, কিন্তু আপনারা এখনও 4 বছর বাদেও, 5 বছর বাদেও ফলো করেও, ভিডিও শুনেও ভদ্রলোকই রয়ে গেছেন। তাই আমার কিছু করণীয় নেই আপনাদের জন্য। তাই আবার বলছি, এরকম যদি কেউ থেকে থাকেন, এখনও আমার সঙ্গে কোনো কথা হয়নি, দূরে দূরে থাকেন, অন্য রাজ্যে থাকেন, ঠিক আছে, দেখা করা যায়নি, তাও বহু রাজ্য থেকে মানুষ বইমেলায় এসেছেন, দেখা করেছেন, সভা, ঠিক আছে, রাজ্য থেকে সবসময় সম্ভব হয় না, 4 বছরেও হয়তো সম্ভব হয় না, কিন্তু একটা মেসেজ, একটা কথা, স্যার কেমন আছেন, তাই তো, এটা তো এক্সপেক্টেড। এটা এক্সপেক্টেড তো। যেমন আপনি এক্সপেক্ট করেন যে আমি ইন্টারভিন করব আপনি কোনো সমস্যায় পড়লে, বা আপনি স্বাস্থ্যকর্মীদের জ্বালাচ্ছে, আপনার সন্তান বউ নেয়নি, তাই আপনার বাড়িতে জ্বালাতে এসছে, আমি একটা ফোন করব, বা দরকার হলে আমি ছুটে যাব। তার জন্য তো এইটুকু সৌজন্য আমি প্রত্যাশা করি যে লোকটিকে আমি চিনি, অন্তত ফোনে কথা হয়েছে, বা কাছাকাছি থাকলে দেখা হননি, দেখা করেননি 4 বছরে, তাহলে আর কিচ্ছু দরকার, আর আমি ওদিকে মারাবই না, আমি স্ট্রেট বলে দিলাম। দূরে আছেন আপনি, পাঞ্জাবে আছেন, মুম্বে আছেন, সাউথ ইন্ডিয়া আছেন, মানা যায়। আপনি পশ্চিমবঙ্গের মধ্যে আছেন, 5 বছর হয়ে গেল, 4 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, আপনি একটা এত জরুরি বিষয়, আপনার নবজাতকের ব্যাপার আসতে পারে, আপনার নিজের স্বাস্থ্যের ব্যাপার আসতে পারে, তো আপনি 3-4 বছরে আমার সঙ্গে দেখা করার মতো সময় বের করতে পারলেন না, মানে ব্যাপারটা আপনার কাছে গুরুত্বপূর্ণ নয়, সিম্পল ব্যাপার। তাই আমার কাছেও আপনি গুরুত্বপূর্ণ নন, এটা আমি অভিজ্ঞতা দিয়ে বুঝেছি, বহু পরিস্থিতির মধ্য দিয়ে বুঝেছি, এটাই হলো বাস্তব। তাই এই রকম হলে আগে থেকে কিন্তু কথা বলে রাখুন। অন্তত হোয়াটসঅ্যাপ সবার কাছেই আছে, বিপদে পড়লেই টুক করে একখানা ছেড়ে দেন, তাই তো। মেসেঞ্জার সবার কাছেই প্রায় আছে, টুক করে একটা ছেড়ে দেন, এটা করবেন না। আমার কিন্তু ইমপ্রেশনটা খারাপ হয় যখন আমি জানতে পারি যে আপনি 4-5 বছর ধরে আমার ভিডিও দেখছেন, বলছেন, আবার বলে আমার সঙ্গে ওই প্রথম একটা সমস্যায় পড়ে যোগাযোগ করছেন। বাহ, ভালো লাগে ব্যাপারটা, ভদ্রলোক হয়ে গেলেন না। এই যেমন ধরুন, আপনাকে একটা উদাহরণ দিই, এটা করবেন না। একজন, তিনি নাকি 2020 সাল থেকে, নামে দরকার নেই, এরকম অনেক ক্যারেক্টার আছেন, তারা বুঝে যাবেন, আমার ভিডিও নাকি শোনেন, 2020 সাল থেকে তিনি নাকি আমাকে ইউটিউবে, 2020 তো নয়, আমি ইউটিউব শুরু করেছি মূলত 2021, যাই হোক, বা আমার ফেসবুকে নাকি ফলো করছেন। হ্যাঁ, আমি তো 2020 মার্চ থেকে এসব লেখালেখি শুরু করি, বা তার ওই আগে থেকে, লকডাউনের আগে থেকে শুরু করি। তো তাই হোক, তিনি বলছেন এবং তিনি গ্রহণ করেননি, এবং তিনি ভালো আছেন বেশ। তারপরে কি হয়েছে, তিনি আমার সঙ্গে দেখা করেননি, কারণ প্রথম মেসেজ উনি পরশুদিন করেছেন, পরশুদিন না কালকে করেছেন, কি না উনি কোনো একটা ফার্মা কোম্পানিতে গিয়েছেন, ওনার নাকি ব্রনকাইটিস ধরা পড়েছে, ফুসফুসের ব্যাপার ধরা পড়েছে, টেস্ট ফেস্ট করে হয়ে গেছে, তিনি সেখানে চেক আপ করিয়েছেন, বড় ফার্মা কোম্পানি, বড় মানে স্পেশালিটি আর কি, ব্যাপার ট্যাপার করেছেন। তো সেখান থেকে তাকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিতে বলা হয়েছে। এবার তিনি প্রশ্ন করছেন, নেব? ভাবুন, 2020 সাল থেকে আমাকে ফলো করছেন, তারপরে এই কালকে ওনার সময় হলো, যখন তাকে তখন উনি করোনাটা নেননি, ওই যে জেনে গেছেন উনি, আমি বলেছি অ্যাভয়েড করুন, এড়িয়ে যান, তো নেননি, বাস। এখন যেহেতু ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা ওখানে দিচ্ছে,
তাই উনি আমাকে জিজ্ঞাসা করছেন, নেব নেব, আমি কি বলবো বলুন দেখি। আমি বলবো চিকিৎসক যা বলেন সেটাই করুন, কারণ আপনি তো সুপার স্পেশালিটিতে গেছেন, ওখানেই তো ভালো হবে, ওরাই তো বলতে পারবে, আমি কি করে বলবো? আমি কি চিকিৎসক? আমি চিকিৎসক নই, আমি তো গবেষক, আমি আপনাকে চিনিই না, এই প্রথম আপনার মেসেজ দেখছি, ব্যক্তিগত আলাপও নেই, ছবি পর্যন্ত নেই আপনার ওখানে, ফাঁকা ন্যাড়া প্রোফাইল। তো বলবো চিকিৎসকের পরামর্শ নিন, তাই বলেছি। আর একটা গেল, আরেকটা কী কেস, অদ্ভুত ব্যাপার, একই কেস ওই রকম, উনি একদম নেননি এরকম দাবি করলেন। তারপর কী বলছেন, ওনাকে কুকুরে কামড়েছিল, তো কি কুকুরে কামড়েছিল, কামড়ানোর পরে তিনি শরণাপন্ন হয়ে গেছেন যেখানে যাওয়ার কথা, বুঝতেই পারছেন, হসপিটালে টিটেনাস টক্সাইড দিয়ে দিয়েছে, ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, স্বাভাবিক ওটাই দেয়, আপনারা জানেন, প্রথমে মানে একটুখানি ধুয়ে টুয়ে দিয়ে ক্লিন করে দিয়ে দেয়, বেশ। তারপরে একখানা র্যাবিস ভ্যাকসিন দিয়েও দিয়েছে। এবার উনি বলছেন একখানা দিয়ে দিয়েছেন, বাকি দুটো কি নেব, মানে তিনটে নিতে হবে বলেছে। যাই হোক, জানি না বাবা এটা আবার কোথায় উনি গেছেন, আমার জিজ্ঞেস করার রুচি হয়নি, সময়ও ছিল না। আমাদের দেশে জেনারেলি 5টা দেওয়া হয় আর কি, যদ্দূর জানি। প্রথম দিন মানে 0 ডে বলা হয়, তারপর 3, তারপরে 14, তারপরে 30, এই রকম একটা শিডিউল আর কি, মোটামুটি এই রকম, অর্থাৎ 5খানা দেওয়া হয়, ওখানে 3খানা, যাই হোক সে ওনার ব্যাপার। তো আমি কি বলবো, তারপরে যা জানতে পারলাম, উনি এতদিন ধরে আছেন, 4-5 বছর, মানে করোনার সময় থেকে, জানি লকডাউনের সময় থেকে। কত দূরে থাকেন? ওই 30-40 কিলোমিটার দূরে থাকেন। দেখা না, কোনো দিন দেখা হয়নি, কোথাও আসেননি, বইমেলা দূরের গল্প, কোনো পথসভা থেকে শুরু করে কোনো জায়গায় ওনার সঙ্গে আমার মুখোমুখি দেখা হয়নি, হয়নি। তাও ক্ষমা ঘৃণা করে নেওয়া যেত মানবিকতার জায়গা থেকে, যদি অন্তত আগে থেকে একটা ফোনে কনভারসেশনের একটা জায়গা তৈরি থাকতো, বা উনি এখানে কুকুরে কামড়ানোর পরে যদি জিজ্ঞাসা করতেন, উনি চলে গেছেন, চলে গিয়ে একখানা টিটেনাস গুঁজেছেন, প্রথম র্যাবিস ভৌ ভৌ গুঁজেছেন, গোঁজার পরে আমাকে জিজ্ঞাসা করছেন কি করব, বল কী বলবো বলুন তো, আমি কি বলবো এদেরকে? তো তাছাড়া কি আছে, এর পাশাপাশি অনেক ফেক প্রোফাইল, অনেক লোকজন আমার পেছনে লেগেছে, আপনারা জানেন কেন লেগেছে, বলার কিছু নেই। আমি বুক ফুলিয়ে পাবলিক মিডিয়া, পাবলিক ফোরামে, মানে ফেসবুকে, ইউটিউবে যে কাজগুলো, মানে কথাগুলো বলে চলেছি, যে তথ্যগুলো দিয়ে চলেছি, যে লড়াইটা করে চলেছি আপনাদের সঙ্গে নিয়ে, অবশ্যই সেখানে কোনো ফাঁক আমি রাখি না। তথ্য বলুন, বিশ্লেষণ বলুন, ফাঁকের জন্যই তো ওরা বসে আছে, তাই তো? তো এরা বিভিন্ন রকম লোক, ফেক প্রোফাইল। এবার আমি একটা কিছু বলবো, চিনি না জানি না, একটা কিছু পরামর্শ কাদের দেওয়া যায় বলুন তো? ব্যক্তিগতভাবে চিনলে আপনজন মনে হচ্ছে যে না, একে বলা যেতে পারে, ফোনে বলা যেতে পারে, সব সময় তো মুখোমুখি আসা সম্ভব হয় না, একবার দেখা হয়েছে অন্তত, ঠিক আছে, তাকে বলা যেতে পারে, আপনজন হিসেবে বলা যেতে পারে অবশ্যই, কিন্তু সেটাও তো নেই। তো এইবার আমি তাকে একটা প্রেক্ষিতে একটা কিছু বললাম, সেটাও রেকর্ড করে নিল, চারদিকে তো বুঝতেই পারছেন এআইয়ের দাপাদাপি করে দিয়ে সেটাকে মেলাইন করবার জন্য বা বিভিন্ন রকম ভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজে লাগানোর জন্য ব্যবহার করলো, করতেই পারে। তো আমি কেন করব, কেন আমি সেই দিকে যাব? তাই আমি আবার বলছি, আমি এই কাজটা করতে পারবো না। হ্যাঁ, আমি পাবলিক ফোরামে ভ্যাকসিন নিয়ে বলি, অ্যাডভার্স ইভেন্টস বলি, এইটা বলি, সেইটা বলি, ডেথ রেট বলি, এসব বলি, ফ্যাক্ট দেখে নেবেন বলি, কিন্তু না করব না। আপনাদের মনে হলে নেবেন, নাহলে নেবেন না, আপনাদের ব্যাপার। কিন্তু তথ্য এই, প্রস এই, কনস এই, তারপরে আপনাদের সিদ্ধান্ত। এটাই আমার স্ট্যান্ড পয়েন্ট। ব্যক্তিগত পরামর্শ চাইলে আমার সঙ্গে পরিচিত হতে হবে।
আমার বিশ্বাস অর্জন করতে হবে। ইউ হ্যাভ টু উইন মাই ট্রাস্ট। এটা কি আমি খুব বেশি চেয়েছি? চাইনি, এটা দরকার। আর হ্যাঁ, জলাতঙ্ক নিয়ে আমি কিন্তু ভিন্ন ভিডিও আগে করেছি, লাইভে বলেছি এটা জলাতঙ্কের ভিডিও নয়, তবুও আমি কিছু কথা বলছি, টাচ হিসেবে রাখছি, তারপরে আজকের আলোচনার মূল বিষয়ে যাচ্ছি। জলাতঙ্কের ভ্যাকসিন জানেন নিশ্চয়ই, সরকারি হসপিটালে ফ্রি দেওয়ার কথা, এখন আবার আকাল পড়েছে। বেসরকারি হলে 300 350 এরকম নিয়ে থাকে 5টা ডোজ, একটা ডোজ পিছু আর কি। কিন্তু তারও আকাল চলেছে বলে খবরে জানা যাচ্ছে কোথাও 5,000 টাকা ডোজ, কোথাও 3,000 টাকা ডোজ, এরকম হারে ব্যবসা হচ্ছে। তো ব্যবসা হচ্ছে, তো বুঝতেই পারছেন। আচ্ছা, কুকুরে কামড়ালেই কি ভ্যাকসিন নিতে হয়? মানে কুকুরে কামড়ালেই কি জলাতঙ্ক হয়? নিয়ে আসুন, কোন ডাক্তার আছে, কোন বিজ্ঞানী আছে, বসিয়ে দিন আমার সাথে। হয় না। কিন্তু ওই যে যেমন করে প্যানিকবাজি করিয়েছে ওরা, ছড়িয়ে দিয়েছে মানুষের মধ্যে, মগজ ধোলাই করেছে যে কুকুর আঁচড়ে দিলে বা কামড়ে দিলে মানুষ আর মানে মানে সঙ্গে সঙ্গে প্রায় মরে যায়। ত্রাহি ত্রাহি মধুসূদন বলতে বলতে সে ভৌ ভৌ নিতে দৌড়োয়। বউ বউ বলবো না, এক্ষেত্রে নয়, ভ্যাকসিনই বললাম, কারণ কিছুটা তো এর পেছনে একটা লজিক আছে এখনও পর্যন্ত। যদিও এটা নিয়ে আমি আলাদা ভিডিও করে আপনাদের সামনে কিছু চমকপ্রদ তথ্য নিয়ে আসব, আজকে সেটা সম্ভব হবে না। ভিডিও এমনিতেই আমার লম্বা হয়ে যায় বলে দুর্নাম আছে আর কি। যদিও পরোয়া করি না, আমার সহযোদ্ধা যারা পেয়েছি তাদের নিয়েই আমার চলে যাবে। আগামীতে যদি কেউ যুক্ত হন তো হবেন। আচ্ছা, আপনি 5 ডোজ ভৌ নিলেন বা 3 ডোজ নিলেন, কোথাও তো 3 ডোজেও নাকি কাজ চালাচ্ছে। আমাদের দেশের যে স্ট্যান্ড পয়েন্ট, মানে রাজ্যে দেশে 5টা ডোজের কথাই বলা হয়। যাই হোক, এবার আপনি নিলেন, আপনার মোটামুটি 30 দিনের মধ্যে কমপ্লিট হয়ে গেল। মানে যেদিন দিলেন 30 ডেজ, লাস্ট 30 দিনের মাথায় একটা ডোজ, 1 মাস আপনি ডোজ নিলেন। নেওয়ার পরে আপনাকে ভুলু কামড়েছিল, আপনার পাড়ার ভুলু কামড়েছিল বা আঁচড়ে দিয়েছিল, বা দুটো কুকুর মারামারি করতে করতে আপনার কাছে চলে এসেছিল, আপনি ক্রস ফায়ারের মধ্যে পড়ে গিয়েছিলেন, তো আঁচড় আপনার লেগে গেল বা কামড় আপনার লেগে গেল। লক্ষ্যভ্রষ্ট কামড় হতে পারে, বা মেজাজ খারাপ ছিল, দুজনের আলাপ আলোচনার মধ্যে আপনি ঢুকে পড়েছিলেন বলে আপনাকেও দিয়ে দিল। বেশ, আপনি তো 30 দিন আপনি পর আর দেরি করেননি, একদম যেদিন কামড়েছে সেদিনই গিয়ে আপনি ভৌ নিয়ে এসছেন। প্রথম ডোজ নিয়েছেন, তারপরে 30 দিনের মাথায় শেষ ডোজ নিয়েছেন। বেশ ভালো কথা। তারপরে আপনি 31 দিনের মাথায় বা আরও 1 সপ্তাহ, মানে 37 দিন পরে আপনি বেরিয়েছেন। শরীরটা কেমন ঝিমঝিম করছে, কিছু কিছু সাইড এফেক্ট হয়, আরও অনেক সাইড এফেক্ট হতে পারে, অ্যানোফাইল্যাক্সিসও হতে পারে, মানে অ্যালার্জিক রিয়াকশন, মৃত্যু পর্যন্ত হতে পারে, যদিও বিরল ক্ষেত্রে। ওটা নিয়ে অ্যাডভার্স ইভেন্টস নিয়ে আমি পরে আলোচনা করব। র্যাবিস ভ্যাকসিনের অ্যাডভার্স ইভেন্টস এখানে আলোচনা করছি না, আমি সময় নেই। তো আপনি দেখলেন 37 দিন পরে ওই কুত্তাটা ভুলু আপনার দিকে তাকিয়ে দিব্যি ল্যাজ নাড়াচ্ছে, মুড ভালো হয়ে গেছে, তার দারুণ মুডে আছে, সে কুই 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 করছে। তখন আপনি কি ভাববেন? বলুন তো? কিছু ভাববেন কি? না, আপনি ভাববেন না। আমার সহযোদ্ধা যদি কেউ এর মধ্যে হয়ে থাকেন, তারা হয়তো ভাববেন, কিন্তু তারা মনে হয় না এই কাজটা করবেন। কেন? আসছি। তো আপনি দেখলেন ভুলু কুই 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 করে ল্যাজ নাড়াচ্ছে, আপনার তখনও মাসেল পেইন আছে, কারণ 5খানা পড়েছে, মাসেল পেইন আছে, আপনি একটুখানি খোঁড়াতেই হোক আপনি ভুলুর পাশ দিয়ে চলে গেলেন। আপনার মধ্যে কোনো প্রশ্নই জাগলো না। প্রশ্ন কি জাগা উচিত ছিল? ভুলু কেন বেঁচে আছে?
আগে হ্যাঁ, ভুলুর যদি আপনাকে কামড়ায়, সেই সময় যদি ভুলুর ইনফেক্টেড থাকে, মানে জলাতঙ্ক যদি তার থাকে, র্যাবিস মানে র্যাবিড ডগ হয়ে থাকে, তাহলে ভুলুর 10 দিনের বেশি বাঁচারই কথা নয়। এটা বিজ্ঞান। নিয়ে আসুন কোনো চিকিৎসক, ডাক্তার কি বলবে, ফার্মা লবির দুগ্ধপোষ্য লোকজন নিয়ে আসুন। অর্থাৎ ফুল ফ্লেজের সিমটম কুকুরের 7 দিনের মাথাতেই হবে এবং আর 3 দিন ম্যাক্সিমাম সে সারভাইভ করবে। প্রথমে তার আস্তে আস্তে প্যারালাইসিস হতে শুরু করবে, খেতে পারবে না, নার্ভাস তো পুরোটা, নার্ভ তো পুরো ফেস করবে, নার্ভাস সিস্টেম শেষ হয়ে যাবে, তারপরে শ্বাসকষ্ট হবে, মৃত্যু। তাই তো, এটা স্বাভাবিক, আমরা জানি। শুধু তাই নয়, জলাতঙ্কের আক্রান্ত কুকুর যখন সিমটম থাকে, সে একা থাকে, চট করে লোকালয়ে সে থাকে না, সে অন্ধকার বেছে নেয়, ড্যাম্প জায়গা বেছে নেয়, একা একা মরতে চায়। খুব বিরল ক্ষেত্রে ছাড়া সে লোকালয়ে গক করে গিয়ে আপনাকে কামড়াবে না। হ্যাঁ, যদি কামড়ায়ও সে বিনা প্ররোচনায় কামড়াবে আপনাকে, উইদাউট এনি প্রভোকেশন আপনাকে কামড়াবে এবং তার লালা বেরোবে, স্যালিভা। প্রথম সিমটম তো সবসময় মুখ দিয়ে লালা বেরোতে থাকবে এবং তার চোখ দেখে বোঝা যাবে সে সুস্থ নয়, র্যাবিড ডগ। তাহলে আপনি সেই ভুলুকে দেখলেন 37 দিনের মাথায় ভুলু ল্যাজ নাড়ছে, তখন আপনাকে নিজেকে আহাম্মক মনে হওয়ার কথা। আপনার কি মনে হয়? হয় না, প্রশ্নই জাগে না, কারণ আপনাকে কেউ বলেই নি। আমাদের দাদুরা জানতেন, হয়তো দাদু বাবারা জানতেন, আধুনিক মানুষ তো জানেনই না যে জলাতঙ্ক কুকুরের হলে, মানে কুকুরের না হলে তো আপনার হবে না রে ভাই। কুকুরের ইনফেকশন হলে লালার মাধ্যমে, স্যালাইভার মাধ্যমে, আঁচড়ে দিলেও সেখানে স্যালাইভা থাকতে পারে, কারণ কুকুর থাবা চাটে, আবার কামড়ে দিলেও হতে পারে। কিন্তু কুকুরটাকে তো সেই র্যাবিস, যেটা এক ধরনের আরএনএ ভাইরাস, সেটা তো তার মধ্যে, সে তো ভেক্টর, সেই লালার মধ্যে থাকতে হবে, তাই তো। তাহলে কুকুরটাও, তাহলে কি বলে তথ্য, বিজ্ঞান কি বলে, কুকুরটাও মরে যায়, কুকুরটা বাঁচে না। তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো? আপনি তাহলে কি করলেন, মানে ভয় পেয়ে আপনি প্যানিকে শিকার হয়ে আপনি নিয়ে নিলেছেন, ফার্মা কোম্পানি গুজে নিয়েছেন ভেতরে, তাই তো। তাহলে কুকুর কামড়ালেই জলাতঙ্ক হয় না, কুকুর বিড়াল কামড়ালেই জলাতঙ্ক হয় না। ইউ হ্যাভ টু স্টাডি। আসুন একটু তথ্য দিয়ে দিই আপনাদের। আচ্ছা, আপনারা একটু খোঁজ নিন তো, ভারতবর্ষে দেখবেন তথ্য পেয়ে যাবেন। কি তথ্য? কতজন আমাদের দেশে জলাতঙ্কে মারা যায়, র্যাবিস অ্যাফেক্টেড মানে হয়ে, ইনফেক্টেড হয়ে কতজন মানুষ আমাদের দেশে মারা যায়, পেয়ে যাবেন। 5,700, এই 6,000 এরকম বলা হয় প্রতি বছর। আমাদের দেশের লোক সংখ্যার তুলনায় সেটা কিছুই নয়, কিন্তু তবুও কেন হবে? সত্যি তো, কেন হবে, কেন মারা যাবে? বেশ, তো এবার প্রশ্ন করুন তো, খুঁজে দেখুন তো, আপনি কোথাও পাবেন না জলাতঙ্ক হয়ে কতগুলো কুকুর মারা যায়। এটা ইম্পর্টেন্ট, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এটা কেন? জলাতঙ্ক হলে কুকুর মরবেই, আগে কুকুর মরবে, তারপর মানুষ মরবে। মানুষের ইনকিউবেশন পিরিয়ড 20 দিন, মোটামুটি 3 সপ্তাহের কাছাকাছি, কুকুর আগে মরবে। তাই যদি কুকুরটিকে আপনি দেখেন, স্বাভাবিক, এটা ছোটোবেলা থেকেই আমরা দেখে এসেছি, এবং যারা বিজ্ঞানটা বোঝেন, ভাইরোলজিটা বোঝেন, তারাও বলবেন। মডার্ন মেডিসিনের লোক যদি ব্যাপারটা বোঝেন, সবাই তো অবুঝ নন, ব্যবসাদার তো সবাই নন, তারাও বলবেন যে স্টাডি দ্য ডগ ফার্স্ট, তাই তো। 10 দিন খুব বেশি হলে। আর আপনি যদি দেখেন আপনার পাড়ার কুকুর, কোনোভাবে আপনি তাকে মারিয়ে দিয়েছেন, সে আত্মরক্ষার জন্য কামড়েছে, বিনা প্ররোচনায় কামড়েছে, বা ঝগড়া করতে করতে দুজনের মধ্যে মারামারি হয়েছে, কামড়েছে। আমার পরিচিত এক পাঠক, এক সময় আমার ছাত্র ছিল,
সে এরকম এক কোন স্টেশনে গিয়ে পড়েছিল, আমাকে ফোনে কথা হয়েছে, তাকে আমি কুকুরগুলোর ভিডিও দিতে বললাম, ছবি দিতে বললাম, স্টাডি করলাম, বললাম ডোন্ট ওরি, কিচ্ছু নেই। তো বেপাড়ায় হলে অবশ্যই একটা ভয় থাকে যে বেপাড়ার কুকুর, আপনি তাকে দেখতে পাচ্ছেন না, স্টাডি করতে পারছেন না। কিন্তু আমি অনেককে দেখেছি যে নিজের বাড়ির কুকুর বেড়াল কামড়েছে, সবসময় নজরে আছে। আরে ভাই, তাতেও এত প্যানিক? তাকে স্টাডি তো করতে পারছেন, চোখের সামনে আছে, সে অসুস্থ কি না, সে দিব্যি চনমুনু করে ঘুরে বেড়াচ্ছে, আর আপনি প্যানিকগ্রস্ত হয়ে চলে গেলেন, শরীরের মধ্যে গুঁজে নিয়ে চলে এলেন। তাই আমি আবার বলছি, বেপাড়ায় হলে, অন্ধকারে হলে, দেখতে পাচ্ছেন না, একটা ব্যাপার কাজ করে অবশ্যই। আপনি রিস্ক নিতে চাইবেন না, কারণ জলাতঙ্ক, এটা তথ্য বলছে যে প্রাণঘাতী অবশ্যই। কিন্তু জলাতঙ্ক মানে মানুষ, আমি আজকে তো পুরোটা বলতে পারেন, কিছুটা বলে নিই, যেহেতু শুরু করেছি। এবার তথ্য দেখে নিন। আমাদের দেশের কতগুলো কুকুর জলাতঙ্কে মরে তার কোনো তথ্য নেই, ওরা বলবে না। এত ডেটাল অ্যানিম্যাল ওয়েলফেয়ার আছে, অমুক তমুক কুকুর প্রেমী সংগঠন আছে, তো এইটা কী রহস্য আমি জানি না। নাম্বার অফ ডগস, র্যাবিট ডগস ডেথ ইন ইন্ডিয়া কেন পাওয়া যাবে না, পাওয়া যাচ্ছে না, যাই হোক, ঠিক আছে। তো তবে একটা পরিসংখ্যান আমি খুঁজে বের করেছি, একটা রিসার্চ, যেটা আমি পরবর্তী যখন আমি এই বিষয়ে আলাদা লাইভ করব তখন দিয়ে দেব, যে ভারতবর্ষের স্ট্রে ডগের মধ্যে, মানে পথ কুকুরের মধ্যে র্যাবিস পাওয়া গেছে 2.3, মানে 10,000-এ 2.3, মানে ধরুন ওই দুটি কুকুর, মানে 10,000-এ 2টি বা 3টি কুকুর বেশি হলে পাওয়া গেছে, মানে 2.3 এরকম একটা পরিসংখ্যান বলছে 10,000 কুকুরের মধ্যে। তাহলে ভাবুন তো, তার মানে 10,000 কুকুরের মধ্যে 2টি কুকুরের বা 3টি কুকুরের জলাতঙ্ক, মানে সে ক্যারিয়ার কিন্তু বলছে, তাই তথ্য, বা তার জলাতঙ্ক হয়েছে এরকম যদি বলা হয়, যদি সিমটম হিসেবেও আমি ধরি যে জলাতঙ্ক হয়েছে, আছে বা হয়েছে ফুল ফ্লেজেড, তাহলে 10,000-এ 2.3 স্ট্রে ডগের মধ্যে কত পার্সেন্টেজ হলো হিসেব করুন তো। এবার পেট ডগে আসুন, পোষা কুকুর, সেখানে আবার মজার কথা, সেখানে বেশি, 2.71, মানে 3ই ধরে রাখুন, মানে ওই রকমই কাছাকাছি দুটোই 10,000-এর মধ্যে। তাহলে কি প্যানিক কেন? প্যানিক, ভয়, এই যে বলে দিয়েছে আপনাদের। আচ্ছা, তাহলে একদম সে আর বলতে, ঋদ্ধিমানের এই বিষয়ে অভিজ্ঞতা আছে, ঋদ্ধিমান পারলে তার অভিজ্ঞতা যদি কখনো ফেসবুকে লিখে শেয়ার করে, এবং ওর মধ্যে অ্যাডভার্স ইভেন্টসও দেখা গেছে বদ্দূর আমি জানি, ওই সেটা অনেকেই আমাদের বলেছে। খুব ভালো ছেলে, খোলা মনের ছেলে ঋদ্ধিমান। তা আমার মনে হয় এই বিষয়টা যদি ও নিজে ফেসবুকে লেখে তাহলে মনে হয় আরও ভালো হয়। আমি যেহেতু এটা ওর ব্যক্তিগত বিষয়, তা আমি এখানে কিন্তু বিস্তারে বলছি না, আমি অনুরোধ রাখছি। তাহলে এই যে একটা নেক্সাস তৈরি হয়ে গেছে, অসুস্থ করার নেক্সাস, অপ্রয়োজনীয় আপনাকে ঢোকানো হচ্ছে কেন, প্রশ্ন করবেন না? ডাক্তারের কি বলা উচিত যে কুকুরটি কোথায় কামড়েছে, অসুস্থ ছিল কি, তাকে দেখে আপনার কি মনে হয়েছে, কোন পাড়ায়, নিজের পাড়া না বাড়ির কুকুর? কতগুলো প্রশ্ন করা উচিত ছিল আপনাকে, উচিত ছিল তো? ছিল না, ছিল, কিন্তু করেন কি? করেন না। কেন করেন না ভাবুন, আর কি বলবো বলুন। তো এই কাজটা আমার মতো অধমকে করতে হচ্ছে। দুর্নাম করছি, ভালোবাসাও করছি, দুই নেই জীবন, কোনো সমস্যা নেই। তাহলে
মনে রাখবেন, কুকুর মানেই জলাতঙ্ক নয়। কুকুর মানে জলাতঙ্ক নয়। কুকুরের একটা সেকশনের, দেখলেনই তো, স্টাডি বললেন তো, 10,000-এর মধ্যে 2.3 একটা, আর একটা 2.7। পেট ডগের ক্ষেত্রে 2.71, আর সে ডগের ক্ষেত্রে 2.3। এবার হিসেবটা করে নিন কত % কুকুরের হচ্ছে। কিন্তু দেখুন কি প্যানিক, কি প্যানিক। আবার আরেকটা গল্প আছে, চমকে যাবেন। কি গল্প? আপনি খোঁজ নিন, জলাতঙ্ক ভ্যাকসিন, র্যাবিস ভ্যাকসিন কি এফেক্টিভ? কতটা এফেক্টিভ? কি বলবে উত্তর? দেখে নিন, যে কোনো ডাক্তারকেও জিজ্ঞাসা করুন। কোনো ভ্যাকসিনই 100% এফেক্টিভ নয়, তবে প্রায় কাজ, মানে পুরোটাই এফেক্টিভ। মানে কত বলবে? 90%, 95%, 80% এফিক্যাসি এরকম থাকে আর কি। অর্থাৎ 100% এফেক্টিভ কোনো ভ্যাকসিনই নেই। অর্থাৎ আপনাকে বলা হবে, হলেও নেওয়ার পরেও হতে পারে। ভাবুন, তথ্য কি বলছে? হ্যাঁ, হচ্ছে। চমকে যাবেন। আমাদের দেশে জলাতঙ্ক ভ্যাকসিন নেওয়ার পরেও ভ্যাকসিনেটেড মানুষেরও র্যাবিস হচ্ছে, যেটা খুব অ্যালার্মিং বলে ওরা জানাচ্ছে। হ্যাঁ, কেন? ওরা কি কারণ বলছে? কারণ বলছে কি, ঠিকঠাক রক্ষণাবেক্ষণে করা হয়নি, হয় না। 1 নম্বর, এক্সপায়ার করে যেতে পারে, অর্থাৎ রক্ষণাবেক্ষণের সমস্যা। আর কি, অ্যাডাল্টারেটেড হতে পারে, ভেজাল হতে পারে। ভেজাল হতে পারে, বুঝতেই পারছেন, ভেজাল হতেই পারে। আচ্ছা, আর কি হতে পারে? ভুল জায়গায়, ঠিক জায়গার মাসেলে তো ঠিকঠাক জায়গায় দিতে হবে, স্বাস্থ্যকর্মীদের তো এ ব্যাপারে ঠিকঠাক জায়গায় ইঞ্জেকশনটা দিতে হবে, সেইটা যদি ভুল হয়, এই কারণগুলো বলছে, এই কারণগুলো বলছে। তাহলে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে যদি 5,700 মানুষের মৃত্যু হয় আমাদের দেশে অ্যানুয়ালি কুকুরের কামড়ে, জলাতঙ্কে, তাহলে অন্তত 5,700 না হোক 5,000 কুত্তাকে তো মরতে হবে। ধরলাম একটা কুকুর 2-3 জনকে কামড়েছে, এইভাবে যদি ধরি আমরা, ধরুন একটা কুকুর পাগল হয়ে 2 জনকে কামড়েছে, বা কতজনই বা কামড়াতে পারে, ধরুন 3 জনকে কামড়েছে বা 4 জনকে কামড়েছে, যদি তাই হয়, তাহলে অন্তত একটা কুকুর 5 জনকে কামড়ালে 1,000 কুকুরের মানে র্যাবিট ডগের মৃত্যু হওয়ার কথা। মানে ধরলাম কুকুর পুচি 5 জন, 5টা করে কামড়েছে, কুকুরকে তো মরতেই হবে। কি মুশকিল! মানুষ জলাতঙ্কে মরেছে মানে কুকুরটাও মরেছে, কুকুর বাঁচে না। এটা আমি আগের লাইভে বলেছি, আপনি লাইভগুলো শুনুন বা ইউটিউব দেখুন। প্রতিটি লাইভে তো বারবার করে একই কথা বলা যাবে না। ভ্যাকসিন নিয়ে আগের পশু নিবন্ধীকরণ আগের ভিডিওতেই বলেছি। ভ্যাকসিন, এখন যত ভ্যাকসিন আসছে সব অ্যালার্ট থাকুন, এক কথাই বলে দিচ্ছি, বারবার করে আলাদা আলাদা করে বলা যাবে না। পশুর ভ্যাকসিন, মানুষের ভ্যাকসিন, প্রাণীর ভ্যাকসিন, যত কিছু আসছে এখন সব জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন। এই যে আমি পাবলিকলি যেটা বললাম, যেহেতু চিনি না ব্যক্তিগতভাবে, এটাই বলবো আমি পাবলিকলি, জেনে বুঝে চোখ কান খোলা রেখে সিদ্ধান্ত নেবেন। তো এই যে জায়গাটা, তাহলে কুকুরের মৃত্যু হিসেবে যদি দেখা যায়, মানে ধরুন একটা কুকুর একটা মানুষকে কামড়েছে, তার মৃত্যু যদি হয় জলাতঙ্কে, কুকুরটাকেও মরতে হবে। এটা সিম্পল ব্যাপার। কুকুরটা বাঁচে না, সে আগে মরে, কারণ তার ইনকিউবেশন পিরিয়ডটা আগে হয়। মানুষের ইনকিউবেশন পিরিয়ড বিজ্ঞানী বলছে 20 দিন এরকম সময়, অর্থাৎ সে সময় পাচ্ছে ভ্যাকসিন নেওয়ার, কি নেবে না, সে সময়টা পাচ্ছে, একটা উইন্ডো পাচ্ছে, সে 10 days উইন্ডো। এবার দেখুন কবে অ্যাসিমটোম্যাটিক র্যাবিসের গল্প বলে কিনা আমি জানি না, এখনও বলেনি। করোনা অ্যাসিমটোমেটিক হয়,
ডেঙ্গু অ্যাসিমটোমেটিক হয়, মানে উপসর্গহীন ডেঙ্গু হয়, করোনা উপসর্গহীন হয়, এই যে ডেঙ্গু আসছে উপসর্গহীন ডেঙ্গু শুনতে পাবেন। তো কিন্তু জলাতঙ্ক উপসর্গহীন আমি শুনিনি, ওরা বলেই দিতে পারে যে উপসর্গহীন কুত্তা কামড়েছিল আপনাকে, অ্যাসিমটোমেটিক র্যাবিট ডগ, তাই আপনি মারা যাচ্ছেন। ভ্যাকসিন নিয়ে এসেছি যে ডাক্তারবাবু, ভ্যাকসিনে ভেজাল ছিল। তো কুকুরটা যে বেঁচে আছে, আপনি কি শিওর ওই কুকুরটাই? আপনি জানেন একই রকম কুকুর হয় দেখতে? কুকুর কী করে বুঝবেন আপনি? আপনি কুকুরকে কি আধার কার্ড পড়িয়েছেন? তাহলে ওই কুকুরটা মারা গেছে, আপনি ভুল করছেন, অন্য কুকুরকে আপনি দেখেছেন, এই বুঝবেন বলুন এবার? তাই তো। সুতরাং তাহলে কি করবেন? এখানে একটা আমার অভিজ্ঞতার কথা বলি, আমার বিশ্লেষণ, এগুলো লিঙ্ক চাইবেন না। আচ্ছা, কুকুর আপনার বন্ধু হয় না কেন? পোষা কুকুর তো অ্যালসেশিয়ান, বাড়িতে কি সুন্দর তুলুমুলু করে আদর করেন, কোলে নেন, সেও তো কুকুর, অনেকেরই কুকুর আছে দেখেছি। বাড়ির কুকুরটাকে কি যত্ন করে, আর রাস্তার কুকুর দেখলে কি ভয় পায়, বাপ রে! ভদ্রলোক নয় না, রাস্তার কুকুর নোংরা, স্নান করে না যেখানে সেখানে, ওরা আবার হাগে, পটি করে না। বাড়ির কুকুর পটি করে, তো ভয় ভয় করে কেন? এটা প্যানিক। তো মূল বিষয়টা প্যানিক, আপনি প্যানিকটাকে জয় করুন। কুকুর কেন রাতের বেলা কেউ কেউ করে, দিনের বেলাও করে, কিন্তু রাতের বেলা আপনার ভয় করে কারণ রাতটা তো। আচ্ছা বলুন তো, একটা কথা বলি আপনাকে, খুব সহজ করে বলি। রাতের দিকে যখন বেরোবেন, আপনার যদি কুকুরে ভয় থাকে, একটু সঙ্গে একটু বিস্কুট টিস্কুট নিয়ে বেরোন, মানে বিস্কুট হোক, যা একটা খাবার জিনিস যেটা কুকুর খেতে পারে আর কি। কি অবাক হচ্ছেন? একটু সহজ করে বলি। আচ্ছা, আপনি গভীর রাতে একা একা বাড়ি ফিরছেন রাজপথ দিয়ে, পুলিশ আপনাকে মাঝে মাঝে জেরা করতে পারে তো হেলমেট পরুন বা না পরুন, হঠাৎ করে এত রাতে কোথায় যাচ্ছেন? করোনা পিরিয়ডে প্রচুর হয়েছে, এখনও হয়, তাই তো? এবার ধরুন আপনার হেলমেট নেই বা কিছু নেই, বা অন্য কোনো সমস্যা, বা আপনাকে দেখে পুলিশের সন্দেহ হলো বা কিছু হলো, তো আপনি কি করবেন? পুলিশ তখন কি করে? সবাই নয় কিন্তু, এরম এরম করে তো সবাই নয় কিন্তু করে, আমরা জানি। তো দুটো দিলেন, মুক্তি পেলেন। তো আপনি পুলিশকে দিয়ে মুক্তি খুঁজছেন, আর কুকুরকে দুটো দেবেন না? ওটাও তো ওদের, রাতটা ওদের দখলে। গলিটা পুলিশ যেমন হাইওয়ে বা এইসব পুলিশের দখল, এগুলো দখল নাই পুলিশ। আর কারফিউ হলে তো কোনো কথাই নেই, প্যারামিলিটারি দখল নিয়ে নেয়, রাজপথের দখল নিয়ে নেয়। আর গলির দখল কে নেয়? কুকুর, সে ওখানকার পুলিশ। তো আপনি এই পুলিশটাকে বাঁচার জন্য, পুলিশ থেকে অব্যাহতি পাওয়ার জন্য আপনি তাকে দুটো দিলেন। তো কুকুর থেকে অব্যাহতি পাওয়া তো পুলিশ, ও তো গলির পুলিশ। সে তার সে রাতের বেলা সেখানে একটা, দিনের বেলা তো বেচারা পাত্তা পায় না। কী করবো, প্রত্যেকের তো ইচ্ছে করে একটু ডমিনেট করার, ইচ্ছে তো করে, আপনারও তো করে। আপনি সুযোগ পেলে ছাড়েন না তো? আপনিও চান একটুখানি লোকে আপনাকে শুনুক, একটু মান্যগণ্য করুক, মনের মধ্যে তো ইচ্ছেটা আপনার মধ্যেও আছে। তো কুকুরও তো তাই, সে রাতের বেলা গলির দখল নেয়। এবার আপনি যখন যাচ্ছেন, আর দেখবেন কুকুর কিন্তু হিসু করে, এটা অবাক হলেন? আমি কিন্তু একটু গভীরভাবে কথাটা বলেছি। যেখানে সেখানে কিন্তু এক জায়গায় করে না, ও দেখবেন ঘুরে একটু একটু করে হিসু করে। কেন বলুন তো? ওটা ওদের এরিয়া মার্কিং। ইথোলজিস্ট, মানে ইথোলজি যদি পড়ার দরকার নেই, এটা অবজারভেশন। ইথোলজি হলো স্টাডি অফ অ্যানিমাল বিহেভিয়ার। তো যদি পড়েন তাহলে কি দেখবেন, সেখানে এটা রয়েছে। ওটা এক জায়গাতেই করতে পারে কিন্তু করে না, বিভিন্ন দেখবেন ল্যাম্প পোস্টে, গাছতলায় একটু একটু করে। এটা ওদের এরিয়া মার্কিং, স্মেল, অন্য কুকুরকে বোঝানোর জন্য। তাই দেখবেন একটা কুকুর যখন এরিয়া ছেড়ে আরেক জায়গায় চলে আসে, তখন কিন্তু সেই এলাকার কুকুর ঘেউ করতে থাকে, অ্যাগ্রেসিভলি তেড়ে যায়, ওটা ওর এলাকা। এটা প্রাইমরিয়াল ইনস্টিংক্ট, এটা হয়ে আসছে, জঙ্গলেও হয়। কুকুর তো এখনও সভ্য হয়নি, এখনও তো সভ্য হয়। জানি ডোমেস্টিক ডগের কথা বলছেন, ওরা তো আবার ভ্যাকসিনও নেয়, ওরা তো আবার বলে কোল্ড ড্রিঙ্কসও খায় শুনেছি। তাহলে তখন দেখবেন যে
এরিয়াটা লঙ্ঘন করে ঢুকেছে সে কিন্তু ল্যাজ গোটিয়ে চলে যায়। এই ল্যাজটা যখন সে ঢোকাচ্ছে সে কিন্তু অসদা স্বীকার করছে, এবং তখন কিন্তু কুকুররা তাকে জেনারেলি ছেড়ে দেয়, যেতে দেয়, কারণ সে আত্মসমর্পণ করেছে। এটাই সিম্বল। ল্যাজটা ভেতরে ঢুকিয়ে নেওয়া মানে আত্মসমর্পণ করার সিম্বল। তো এবার আপনি কোনো গভীর রাতে কোনো গলির মধ্যে ঢুকেছেন, সে তো পুলিশ তখন কুকুর, এবার আপনাকে ঘেউ ঘেউ করছে, ঘেউ 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 করে আপনাকে তেড়ে আসছে, তখন আপনি কী করবেন? আপনি পালাবেন। তো পুলিশ যদি আপনার দিকে তেড়ে আসে, আপনি যদি পালান তো পুলিশ কী করবে? গুলি করবে। কারফিউ চললে তো গুলি করে দেবে তো, কারণ আপনি পালাচ্ছেন কেন? ফেস করেন। পুলিশ তো বলবে আপনাকে, পালাচ্ছেন কেন মশাই? তাই আমি আপনাকে গুলি করলাম। পালাচ্ছেন কেন? কথা বলুন, ফেস করুন, কি হলো, এত রাতে কোথায় যাচ্ছেন? পালালেই ডান্ডা। তো কুকুরও তো তাই, ওটা ওই গলির পুলিশ। এবার আপনাকে জিজ্ঞেস করছে ঘেউ ঘেউ করে, কি ব্যাপার, এত রাতে কেন, এদিকে কি? এবার আপনি কি বলবেন? আপনি পালাবেন? পালালে তো দেবে আপনাকে, পুলিশ যেমন দেয়। তো আপনি কি বলবেন? আমি হলে কি বলি? আমি যেটা বলি, চোখে চোখ রাখুন, খুব মোলায়েম স্বরে বলুন, কী রে ঘেউ ঘেউ করছিস, আমি তোর বন্ধু রে। প্রথমবারেই থামবে না, আবার করবে, আরেকবার বলুন, আয়, পালাবেন না, সামনে চোখে চোখে। পারলে একটু খাবারটা বের করুন, যদি থাকে, না হলে কোনো সমস্যা নেই, আমার খাবার টাবার থাকে না। হ্যাঁ, লকডাউনে খাবার নিয়ে ঘুরতাম বেচারাদের জন্য। এবার দু একবার বলুন, দেখবেন কুকুর একটু পরেই ঘেউ ঘেউ থামিয়ে দেবে, ল্যাজ নাড়বে, এবং আপনি তার মাথায় হাত বুলিয়ে দিতে পারবেন। আমি বহু এটা করি। বা জোরে চিৎকারও করতে পারেন, মানে পাল্টা, আপনি পালাবেন না। পালালেই কিন্তু ওরা তেড়ে যাবে আপনার দিকে, পুলিশের মতোই তেড়ে যাবে। তাহলে মূল বিষয়টা কি? মনের জোর, প্যানিক না করা। প্যানিক করেছেন কি মরেছেন, ওরাও কিন্তু আবার একটা কথা বুঝবেন, কুকুরও কিন্তু আবার পোশাক আশাক, অদ্ভুত রকমের কোনো পোশাক পরেছেন, অদ্ভুত রকমের কোনো চুল রেখেছেন, এগুলোও কিন্তু এফেক্ট করে। বা অদ্ভুত একটা ব্যাগ নিয়ে চলেছেন, ঝোলা ব্যাগ, এগুলো কিন্তু ওদের চট করে ওদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করে। সব কুকুরের করে না, কিন্তু কোনো কুকুরের করে। তো কিন্তু ওই যে ওষুধ একটাই, আই কন্ট্যাক্ট এবং মোলায়েম স্বরেটাকে ডাকা, করে একটা মিষ্টি নাম দিয়ে দেবেন, লালু, ভুলু। যদি আপনি স্ট্যান্ডার্ড হন, ভদ্রলোক হন, প্রিন্স, এম্পায়ার, টমি, এটা স্ট্যান্ডার্ড নাম দিয়ে দেবেন, খুশি হবে। বাহ, আমি রাস্তার কুকুর আমাকে টমি বলছে, কি ভালো। বেশ, অসুবিধে কি, করুন, একটা করে দেখুন, পালাবেন না, পালালেই তো গেল। প্যানিক করেছেন কি মরেছেন, করোনা এসে দেখিয়ে দিয়েছে, যত প্যানিক করেছেন যারা তত বেশি শেষ হয়ে গেছেন। যাই হোক, এবার প্রসঙ্গে আসি। যাদবপুর ইউনিভার্সিটিতে যেটা ঘটেছে সেটা হলো কি, আমি যতটা দেখেছি, আমার খবর কানে যতটা এসেছে, এগুলো আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, বিশ্লেষণটাই গুরুত্বপূর্ণ। সেটা হলো, যাদবপুরে নাকি ইলেকশনের দাবিতে, নির্বাচনের দাবিতে ছাত্রেরা, অবশ্যই উগ্রবাম বাম যেভাবেই ডাকুন না কেন, তারা নাকি দাবি জানাচ্ছিল, ছাত্র নির্বাচন করতে হবে, গণতান্ত্রিক দাবি। ব্যাস, বেশ ভালো কথা। কিন্তু ওই যে এত মানুষ হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকে চলে যাচ্ছে, কোভিশিল্ড বাজার থেকে তুলে নেওয়া হয়েছে, প্রতিদিন এত মৃত্যুর খবর আসছে, এত সমস্যা, তা নিয়ে কি এরা সরব হয়েছে? না, হবে না। কি মুশকিল, আগেই তো বলেছে হবে না। এগুলো তো প্ল্যান্ড এজেন্ডা, ফান্ডিং আছে তো, ওটা নিয়ে কাজ ভাঙচুর হয়েছে, গাড়ির কাজ ভাঙচুর, যে এত মানুষকে জবরদস্তি গুঁজে দেওয়া হলো, বাধ্যতামূলক না হওয়া সত্ত্বেও। এরা বলেছে একবারও, প্রোগ্রেসিভ যাদবপুরের বিপ্লবী ছাত্র সংগঠন, ছাত্র যুবরা বলেছে, আমি বলেছি, বলবে না, যেখানে টপ লেভেল থেকে ফান্ডিং হয় যেসব আন্দোলনে, সমস্ত রাজনৈতিক দল মিলে এখন নিউ ওয়ার্ল্ড অর্ডার কায়েম করার জন্য এটা করছে। কেন করছে আসছি। তো তারপরে কি হলো, শিক্ষামন্ত্রীকে তারা বিক্ষোভ দেখাবে, শিক্ষামন্ত্রীও আবার ওই অবস্থাতেই গাড়িটা চালাবেন,
কী হতো থামালে? না, উনি চালাবেন তো, কথা আছে না বাবা, উনি চালাবেন, বলা আছে সেইভাবে, যাতে করে কেউ আহত হয়। গাড়াগাড়ি, মানে গড়াগড়ি নয়, এটা গাড়াগাড়ি বলা হয়। এবং কেউ একজন থাকবে গাড়ির সামনে, যাতে করে সে, মানে এগুলো পুরোটাই চিত্রনাট্য। আমার একদম লিঙ্ক চাইবেন না, কিন্তু আরজি করেও কী হয়েছে আপনারা জানেন। বেসরকারি হাসপাতাল কত শতাংশ ব্যবসা বাড়িয়ে নিয়েছে আরজি করকে কেন্দ্র করে, এবং এখন যত কিছু ঘটছে সব সরকারি হাসপাতালেই ঘটছে। প্রসূতির মৃত্যু হচ্ছে, ডেলিভারি করার আগেই প্রসূতি মারা গেল, কোন ডাক্তার বসে মদ খাচ্ছে হাসপাতালে, যত খবর দেখবেন সরকারি ক্ষেত্রে, হাই স্কুলে দুর্নীতি থেকে শুরু করে সমস্ত সরকারি ক্ষেত্র এবং হসপিটালেও তো মারাত্মকভাবে খবর পাবেন। তুলে দেওয়ার জন্য এগুলো সন্ত্রাসী আক্রমণ, মিডিয়াকে দিয়ে, পেইড মিডিয়াকে দিয়ে, দালাল মিডিয়া। কিছু খারাপ না, দালাল কথাটা কিন্তু খারাপ না। কী করবে? করে খেতে হবে না? সবাই কি আর লড়াই করবে? করে খেতে হবে। তো এদের দিয়ে এটা চলছে। তো তারই একটা অঙ্গ শিক্ষার বেসরকারিকরণ, তাকেও সফল করতে হবে। স্বাস্থ্য পরিষেবার বেসরকারিকরণ, এত নার্সিংহোম, সুপার স্পেশালিটি হসপিটাল দেখুন, বাইপাসেই কতগুলো। তো সেগুলো যদি সরকারি হসপিটাল সবসময় চলে, ঠিকঠাক পরিষেবা দেওয়া হয়, বন্ধ না হয়, আন্দোলন না হয়, রোগীরা হয়রানি না হয়, তাহলে ওসব জায়গায় মানুষ ভিড় করবে? করবে না। সব আন্ডারস্ট্যান্ডিং। ওরাই তৈরি করেছিল মানুষকে ফার্মা কোম্পানির ওপর ডিপেন্ডেন্ট বানিয়ে দেওয়ার জন্য। ওই যে কুকুরের গন্ধ পেলেই যেন বউ নিতে দৌড়চ্ছেন আপনারা, এইটাই তো চায় ওরা। তো সেটাও করে দিয়েছে, করে কাজ উদ্ধার হয়ে গেছে। এখন এমন হয়েছে মানুষ লাখ টাকা দিয়েও ট্রিটমেন্ট করবে বেসরকারি জায়গায়। একদিন বিনা পয়সায় করিয়ে দিয়েছি, লোভ করে দিয়েছি। লোভ। বাচ্চা হতে গেলেও হসপিটাল লাগে, আগে হোম বার্থ হতো। আমাদের তো অনেকেরই বাড়িতেই জন্ম হয়েছে, তো কিন্তু এখন এমন ঢুকিয়ে দিয়েছি যে সরকারি হাসপাতাল ছাড়া বাচ্চা জন্ম নেওয়াই যাবে না, অসম্ভব, হয় না। রামমোহন সরকারি হাসপাতালে জন্মেছিল না? জন্মায়নি। প্রতিভাবান ছিলেন কিন্তু রামমোহন রায়, ছিলেন তো, বৃদ্ধাতেতা ছিল তো। তো কোথায় জন্মেছিলেন? বিবেকানন্দ কোথায় জন্মেছিলেন? কোন হসপিটালে? কেউ প্রশ্ন করে না। কিন্তু ওই যে ফ্রিতে করে দিয়েছে, এইবার 40,000 টাকা দিয়েও যদি কেউ প্রাইভেট নার্সিং হোমে, তারা চলে যাবে, কারণ মগজ ধোলাই, ঘটিবাটি বিক্রি করে চলে যাবে। শুধু বাচ্চা হওয়া নয়, যে কোনো চিকিৎসা যখন যতটা আছে বেঁচে বুচে চলে যাবে। ওই যে লোভ ধরিয়ে দিয়েছে, ব্রেন ওয়াশ করিয়ে দিয়েছে, ওই জন্যই প্রথমে ফ্রিতে ছিল। ফ্রিতে করে অভ্যেসটা করিয়ে দিয়েছে। প্রাকৃতিক চিকিৎসা, আয়ুর্বেদই বলুন, নেচার কিওরই বলুন, হোলিস্টিক ট্রিটমেন্টই বলুন, হোমিওপ্যাথি বলুন, সবগুলো সর্বনাশ করে দিয়ে, চেপে দিয়ে একটা ওরা অন্ধকূপ তৈরি করে দিয়েছে। আর সেটার জন্য, করার জন্যই ওটা প্রথমে ফ্রিতে দিয়েছে। ঠিক আছে, তারপরে এখন বাধ্য হয়ে যাবেন ওখানে, দৌড়তেই হবে। ঠিক একই রকমভাবে সরকারি ক্ষেত্রগুলোকেও এরা, নতুন বিশ্ব ব্যবস্থার একটা অন্যতম এজেন্ডাই তো আমি বলেছি, আপনারা জানেন, বেসরকারিকরণ। সরকারি কিচ্ছু থাকবে না, সরকার শুধু কেয়ারটেকারের রোল প্লে করবে। তাহলে শিক্ষার বেসরকারিকরণ করতে হবে। স্কুল হয়েছে, এবার বিশ্ববিদ্যালয় হয়ে গেছে কতগুলো। আমাদের রাজ্যেই 15খানা প্রাইভেট ইউনিভার্সিটি, ভাবতে পারেন, 3খানা এখনও মানে পাইপলাইনে আছে। আর গোটা দেশে 455টা প্রাইভেট ইউনিভার্সিটি ইউজিসি গ্র্যান্ট দিয়ে দিয়েছে, অনুমোদন করে দিয়েছে। নাম জানতে চাইলে দিয়ে দেবো, পিডিএফ পেয়ে যাবেন। তাহলে এতগুলো ইউনিভার্সিটি, গোটা দেশে 455টা, আমাদের রাজ্যে 15টা, 3টে পাইপলাইনে। চলবে কী করে যদি সরকারি বিশ্ববিদ্যালয়গুলো চলে? খেলার একই রকম খেলা। যদি সরকারি হাসপাতালগুলো ঠিকঠাক ফাংশন করে, ঠিকঠাক ডাক্তার নিয়োগ হয়, ঠিকঠাক ট্রিটমেন্ট হয়, তাহলে বেসরকারি এত কোটি কোটি টাকা দিয়ে সব হয়েছে, মেডিকার্ড, নারায়ণা, অমুক তমুক, টেগোর, এগুলো চলবে? চলবে না। তাহলে কী করতে হবে? গড়েছিল যারা জায়নিস শক্তি প্রভুরা, তারা এবার ভাঙবে, ভেঙে ওই দিকেই ঘটিবাটি বেঁচে চলে যাবে। কারণ ওই যে ঢুকিয়ে দিয়েছি, ওটা করতেই হবে। বাপ রে, ভেন্টিলেশন কি স্ট্যান্ডার্ড, একমো সাপোর্ট কি স্ট্যান্ডার্ড শব্দ, সব শুনলেই মনে হয় আহারে দেবতা হয়ে গেছি, তাই তো? আমাদের ঠুকিয়ে দিয়েছে ওরা। তো একই রকমভাবে দেখুন, ওখানে কি দাবি হলো? কি নির্বাচন করতে হবে। এই সময়ে দাঁড়িয়ে যখন চরম বেকারত্ব, কোনো নিয়োগ নেই,
করোনা ভ্যাকসিনের আমি বলি প্রতিক্রিয়া, যাই হোক, এত এত মানুষ চলে যাচ্ছে, প্রতিদিন চলে যাচ্ছে, তা নিয়ে কোনো রাজনৈতিক দলের হেলদোল নেই, এরা নাকি আবার বিপ্লবী বাম। তো তারা কোনো কিছু একটা প্রতিবাদ সভা করলো না, তারা ওই নির্বাচনের দাবিতে শিক্ষামন্ত্রীর গাড়ি ঘেরাও করলো। শিক্ষামন্ত্রীও আগে থেকে সব ঠিকঠাক আছে, কি গাড়িটা চালিয়ে দিলেন, এমন করে চালালেন কেউ মরল না কিন্তু আহত হলো। শুরু হয়ে গেল চাপান্নতর। যে আহত হলো তার বাবা নাকি আবার তৃণমূল করে, মানে এই নিয়ে পুরো ফেসবুক সোশ্যাল মিডিয়ার তোলপাড়, মানুষকে ওইদিকে ঘুরিয়ে দেওয়া হলো। আর তার আড়ালে আড়ালে ডেঙ্গুর বৈঠকটাও হয়ে গেল নবান্নে। এই দু একদিন ওয়েট করো, খেলাটা কীরকম হবে দেখবেন। আবার সামনে ইলেকশনও আছে, ইলেকশনের জন্য তো বাজার গরম করতে হবে, পুরোটাই অর্কেস্ট্রেটেড। তারপর কি হলো সেখানে, ওম প্রকাশ মিশ্র নামক এক অধ্যাপক, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তিনি পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক, এখনও রিটায়ারমেন্ট এজ তো বাড়িয়ে দিয়েছে। উনি কংগ্রেস করতেন, আমি শেষ খবর অবধি জানি উনি কংগ্রেস করতেন, জানি না এখন তৃণমূলে যোগ দিয়েছেন কিনা, আমি তাও বলতে পারবো না, আমি আগ্রহী নই। কিন্তু একসময় আমি আগ্রহী ছিলাম এই অর্থে যে আমার সঙ্গে পড়তো গোপাল মিশ্র, মানে আমার সঙ্গে ঠিক বলবো না, আমার সে হয়তো 1 বছরের সিনিয়র হবে, গোপাল মিশ্র, গোপালদা বলতাম, মানে আমার বন্ধু আর কি। ও তখন কংগ্রেস ছাত্র পরিষদ করতো, আর আমি তখন তো ওই নকশালপন্থী ছাত্র সংগঠনে যুক্ত, মানে তথাকথিত ওই মার্ক্সবাদী। তখন তো সবে রক্ত গরম, তখন তো জেকব স্কিপের নাম শুনিনি। তখন কত বয়স, তখন আমি ওই 11-এ আলাপ ওর সাথে। ও তখন হোস্টেলে থাকতো, বালুরঘাট কলেজের কথা বলছি। খুব ভালো ছেলে ছিল, আমাদের তর্ক বিতর্ক হতো, কিন্তু ওই যে ছেলেটার পড়াশোনা ছিল। রামমোহন লোহিয়া থেকে শুরু করে বিভিন্ন মানুষের প্রেমচাঁদের গোদাম থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলো নিয়ে ওর সঙ্গে আমার আলোচনা হতো। একদিকে সমাজ বিপ্লব, রেভলিউশন, অপরদিকে ও যেটা বলছিল এভলিউশন, এই নিয়ে একটা আলোচনা হতো মাঝে মধ্যেই। এবং এই গোপালের সঙ্গে, হ্যাঁ ওই তো তাই হবে, আর কি হবে, ওই জন্যই তো এসব খেলাধুলা, সখ্যতা ছিল। এবং তার পরবর্তীকালে যখন আমি সেন্ট পলস কলেজে ভর্তি হলাম, গোপাল যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হলো। তো সেখানেও তারপরেও আমার হোস্টেলে এসছে, আমরা আড্ডা মেরেছি, গল্প করেছি। মেধাবী ছেলে ছিল, দাদার মতো অতটা হয়তো, দাদা তো আরও, ওম প্রকাশ মিশ্র আরও মেধাবী, উনি র্যাঙ্ক ফ্যাঙ্ক করেছিলেন, আসছে। তো যাই হোক, তো তারপরে গোপাল হঠাৎ একদিন হারিয়ে গেল, যোগাযোগ নেই দীর্ঘদিন। তো আমি এখন, তারপরে তো দীর্ঘদিন যোগাযোগ নেই, তো মাঝখানে আমিও বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে যাই। তারপরে হঠাৎ করে মনে হলো, এই 2014-15 এরকম সময় মনে হলো যে গোপাল মিশ্রকে তো খুঁজে পেতে হবে। মাঝে আমি এখনও ফেসবুকে বলি, দেখবেন অনেক বন্ধুবান্ধবের কথা, দাদার কথা, গোপাল মিশ্রকে খুঁজতে হবে। তো গোপাল মিশ্রকে খুঁজতে গিয়ে ওম প্রকাশ মিশ্রকেই তো সহজেই পাওয়া যাবে, তার মাধ্যমে খবর জানা যাবে। অতএব উনি তখন ফেসবুকে ছিলেন, আমার বন্ধু তালিকায় ছিলেন, মনে পড়তে পারছি না, ফেসবুকে ওকে পেয়ে গেলাম। তারপর ওকে মেসেজ করলাম এবং উনি রেসপন্ড করলেন, করে বললেন আমার সঙ্গে দেখা করো, মুক্ত ভালো কথা বলবে। কোথায় দেখা হলো, রেলওয়ের ভিআইপি একটা থাকে দেখবেন ওয়েটিং রুম, সেখানে ওর সঙ্গে আমার দেখা হলো। তো তখন উনি আনন্দবাজারের এবিপি আনন্দ, বা তখন স্টার আনন্দ ছিল সম্ভবত, যাই হোক সেখানে আসতেন, এসে বিভিন্ন রকমের আলোচনায় অংশগ্রহণ করতেন, আপনারা জানেন সব বড় বড় সব ব্যাপার ট্যাপার আর কি। তো তার সঙ্গে যখন আমার কথা হলো, তিনি আমাকে বললেন, গোপাল তো এখন তিহার জেলে আছে। গোপাল কিন্তু বদলে গেল, উপলব্ধি করে আবার দেখা গেল গোপাল কংগ্রেস থেকে, ছাত্র পরিষদ থেকে উপলব্ধি করে, আমি যেখানে ছিলাম নকশালপন্থী চিন্তাভাবনা, র্যাডিক্যাল লেফট যাকে বলা হয়, সেইখানে সেই সংগঠনে যোগ দিয়েছে, শ্রমিক সংগঠন, সেখানে আন্দোলন করেছে শুনলাম, করার পরে পুলিশ তুলে নিয়ে গেছে। ভাবুন কি অস্বস্তিকর অবস্থা। ওম প্রকাশ মিশ্র বললেন যে স্বাভাবিকভাবে ওনার খারাপ লাগারই কথা, কারণ ওনার ভাই
যে বললেন যে আমাকে নাম্বার দিলেন একটি, কিন্তু বললেন বেশি যোগাযোগ করো না ওখানে, কারণ এখনও ছাড়া পেয়েছে সবে, পুলিশের নজরেই থাকতে পারে এবং সেটাই স্বাভাবিক। তুমি যদি ঘন ঘন ফোন করো বা কিছু করো তাহলে তুমিও পড়ে যাবে, নজরে পড়ে যাবে বা কিছু, উনি ভালোই আমাকে বলেছিলেন। যাই হোক, বেশ, তারপরে তো আমি ফোন করেছিলাম, আমি তো অতটা পরোয়া টরোয়া করার লোক নই। তারপরে আমার সঙ্গে গোপালের দেখা হলো কফি হাউসে। স্বস্তিক এসেছিল, ভালো লাগলো। আমি ফেসবুকে ছবিও দিয়েছিলাম। বিবাহ করেছে একটি নারীকে, সেও একই চিন্তা ভাবনার, র্যাডিক্যাল লেফট আন্দোলনের একজন নেত্রী। এই তো আমি তখন অল্পক্ষণের 1 ঘন্টার মতো সাক্ষাৎ ছিল, আমি আর ওই সব নিয়ে খুব, তখন সালটা কত সাল, ইউরোপে তখনও আমি যাইনি, 2016 সালের কথা হবে, ওই তো 2015-16। এই হলো বিষয়। তো র্যাডিক্যাল লেফট, তো ওমপ্রকাশ বাবুর সঙ্গে সেই সূত্রে আমার 2-1 বার দেখা হয়েছিল গোপালকে খুঁজে পাওয়ার ক্ষেত্রে। তারপরে ওর সঙ্গে যেহেতু যোগাযোগ হয়ে গেল, খোঁজ খবর মাঝে মাঝে নেওয়া হতো। তো উনি শুনলাম নাকি সেই সময় কোন টিকিটে বালুঘাটের কোনো জায়গা থেকে, বালুঘাট থেকে বা কোনো জায়গা থেকে লড়ছেন বা কিছু আমাকে বললেন, আমি অতটা মনে নেই আমার, যাই হোক। কিন্তু আমি জানতাম উনি রাজনৈতিক দল করতেন। অধ্যাপক, অবশ্যই তার ভালো রেজাল্ট ছিল, কোনো সন্দেহ নেই। বালুরঘাটের একজন অন্যতম সেই সময়কার ডাক সাইটে মেধাবী একজন ছাত্র হিসেবে তার সুনাম ছিল, এখনও মানুষ সুনামই করে, পড়াশোনার দিকটাকে দেখতে গেলে, প্রথাগত ডিগ্রি ভিত্তিক রেজাল্ট যদি বলা হয় তাহলে অবশ্যই আউটস্ট্যান্ডিংই বলা যাবে। তো তিনি ওই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে পড়লেন, সেটা আমার পছন্দ নয়, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যুক্ত হয়েই তিনি, আমার মনে হয় তার এই কাণ্ডকীর্তি, এই যে শুনলাম নাকি খবরে, আমি জানি না এগুলো কত কি, উনি নাকি কোন মহিলাকে, কর্মীকে না ছাত্রীকে নাকি চট্টর মেরেছেন, চড় মেরে নাকি পালাচ্ছেন, তারপর তাকে টানটানি করা হয়েছে, এই সব ছবি টবি দেখতে পাচ্ছি, খুব খারাপ লাগছে আর কি, যে রাজনীতিটা রাজনৈতিক দল না করলেই কি নয়। আমি মাঝে মাঝে ভাবি, মেরিটোরিয়াস ছিল, কোনো সন্দেহ নেই, কিন্তু রাজনৈতিক দলটা মানুষ কেন করে? কিছু আখের গোছানোর জন্য? ওনার তো ভালো গাড়ি ছিল, দামি গাড়ি, সেই গাড়িতে আমি উঠেওছি, উনি আমাকে লিফটও দিয়েছেন, হ্যাঁ। তারপরে কি ভালো করার জন্য মানুষের? টেলিভিশনে উনি টক দিতেন, ঠিক আছে, মানুষের সঙ্গে কতটা গ্রাসরুট লেভেলের সম্পর্ক ওনার ছিল আমার সন্দেহ আছে। অনেক নেতারই তো থাকে না, ঠিক আছে, কিন্তু উনি কেন এটা, এই যে কংগ্রেস থেকে তৃণমূলে গেলেন, শুনলাম এই যে একজন বললেন, কেন? টিকিট পাওয়ার জন্য নিশ্চয়ই, বা ইলেকশনে জয়লাভের জন্য, মানুষের ভালো করার জন্য। আচ্ছা, রাজনৈতিক দল ছাড়া কি মানুষের ভালো করা যায় না? মানুষের পাশে দাঁড়ানো যায় না? আমি বিশ্বাস করি না। যায়। কিভাবে যায় না যায় সে আলোচনা আমি করছি না, কিন্তু ওই যে আমার খারাপ লাগে যে এইগুলো ঘটনাগুলো ওকে নিয়ে দেখি। মাঝখানে আরও একবার এরকম কোনো একটা ভিডিও দেখেছিলাম। তো এটা কারণ হচ্ছে ওই যে রাজনৈতিক চাপানুতোর, আর কিছুই নয়। উনি যেহেতু তৃণমূলের, এখন তৃণমূল শাসক দলে আছে, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, তিনিও শাসক দলের, আর এরা হচ্ছে ইলেকশন চাইছে, অতএব দলে দলে একটা গণ্ডগোল হচ্ছে উপরে। কিন্তু আলটিমেটলি কেন হচ্ছে? এতে কার লাভ হচ্ছে? জনগণের লাভ হচ্ছে, সাধারণ মানুষের লাভ হচ্ছে, ছাত্রছাত্রীদের লাভ হচ্ছে, পড়ুয়াদের লাভ হচ্ছে না। লাভ কাদের হচ্ছে? বেসরকারিকরণ যারা করতে চাইছে শিক্ষাকে, যারা সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে তুলে দিতে চাইছে, তাদের লাভ হচ্ছে। এবং এইটা কেউ জেনে হোক না জেনে হোক, এই নেতাই বলুন, এই ছাত্রই বলুন, টপ লেভেলে তো সবাই জানে কি হচ্ছে। এগুলো যারা জড়িয়ে পড়ছেন, মিডল রাং এবং যেটা আমি বলবো একদম লোয়েস্ট রাং, এরাই তো জেনারেলি আবেগে সামিল হয়, বা কেউ কেউ গুছিয়ে নেওয়ার জন্য সামিল হয়। নিচের তলার কর্মী মানেই তাদের শুদ্ধ, দারুণ, আত্মত্যাগী, তাদের কিছু এজেন্ডা নেই, তারা কোটিপতি হতে চায় না, এমন নয়। কিন্তু এখন সবাই ওটার জন্যই চায়, জনসেবা, মানুষের পাশে থাকবো, এই উদ্দেশ্য নিয়ে কি রাজনৈতিক দল করার পার্সেন্টেজ হয়তো 0.1%। অনুবীক্ষণ দিয়ে খুঁজতে হবে। তাহলে
এই যে একটা কোন্দল তৈরি হলো, দেখবেন মিছিল হলো, আমি কালকেই দেখলাম ওই লাল পার্টির মিছিল হয়েছে, তারা বিচার চাইছেন, যেমন আরজি করের বিচার, তেমনই এখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, বিচার চাই, অমুক তমুক, যাদবপুরে জবাব দাও, শিক্ষাকে ধ্বংস করা হচ্ছে কেন জবাব দাও, ইত্যাদি ইত্যাদি। এবং পাল্টা আবার দেখবেন তৃণমূল শাসক দল তারাও মিছিল টিছিল করেছে, চাপান উত্তর চলছে। এ বলছে কাঁচ, ভিডিও দেখতে পাচ্ছি, কেউ বলছে কাঁচ ভাঙ বলে আওয়াজ পাচ্ছি, হ্যাঁ বলা হচ্ছে, আবার কেউ মারপিট করছে, হ্যাঁ গাড়ির সঙ্গে সেই ওই কি অদ্ভুত অরাজকতার পরিস্থিতি। নির্বাচন চাই, নির্বাচন হলে কী হবে, কেউ ক্ষমতা আসবে কোনো ছাত্র সংসদ, ক্ষমতা এসে ছাত্রদের পড়ুয়াদের ভালো করতে চাইছেন, আমি ধরে নিলাম, কিন্তু আলটিমেটলি এতে কি হচ্ছে, সুবিধে কাদের হচ্ছে? আসুন আমরা দেখে নিই। যাদবপুর একটা এলিট ইউনিভার্সিটির মধ্যে পড়ে, কি সরকারি বিশ্ববিদ্যালয়, যেমন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় আমাদের রাজ্যের, তেমনই কলকাতা বিশ্ববিদ্যালয়, এই তিনটে বিশ্ববিদ্যালয় দেখবেন একটা এলিট বলে একটা সম্মানজনক জায়গায়, টপ লেভেলে হয়তো আমাদের রাজ্যের মধ্যে 1 নম্বরে হয়তো যাদবপুর আছে, তারপরে হয়তো প্রেসিডেন্সি, তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটি, এই রকমভাবে মানে সরকারি শিক্ষা ইউনিভার্সিটিগুলো আছে। আচ্ছা, এই ভাবমূর্তিটা কি ভালো? ভাবমূর্তি তো ওরাই তৈরি করেছে, যে প্রভুরা যারা এই সরকারি ব্যবস্থাকে তৈরি করে আমাদের মগজ ধোলাই করেছে, নিয়োগ করেছে, প্রচুর শিক্ষক নিয়োগ করেছে, অধ্যাপক নিয়োগ করেছে, এখন তারা মনে করছে নতুন বিশ্ব ব্যবস্থায় তাদের উদ্দেশ্য সফল হয়ে গেছে, তারা এখন বেসরকারিকরণের দিকে যাচ্ছে। তাহলে এই বেসরকারিকরণ করতে গেলে এই এলিট বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিগুলোকে নষ্ট করতে হবে, এবং জেনে না জেনে হোক অধ্যাপকরাও একটা শ্রেণী, তারাও এই রাজনৈতিক দলের মধ্যে ঢুকে পড়েছেন, বা নিজের আখের গোছানোর জন্য ঢুকে পড়েছেন, জেনেই আমি বলবো, তাছাড়া কি, ঢুকে পড়েছেন, এবং তাদেরকে ব্যবহার করা হচ্ছে বা তারা সজ্ঞানে ব্যবহৃত হচ্ছেন, সেমন উপরমহলে হাইকমান্ড থেকে তেমনই বলা হয়েছে। এতে করে কি হবে, যেমন করে আরজি করের বা এই সরকারি হাসপাতালের ডামাডোল তৈরি করে যেমন বেসরকারি হাসপাতালগুলোর রমরমা করা যাচ্ছে, তেমন করেও এই সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ডামাডোল তৈরি করে, ভাবমূর্তি নষ্ট করে, ওরাই তৈরি করেছিল, ওরাই ভাঙছে, কোনো অসুবিধে নেই। আমার তো মনে হয় এইসব শিক্ষা ব্যবস্থা উঠে গেলেই ভালো, আসছি আমি পরে। কিন্তু ওরা যেটাকে ভেঙে কি করছে, ওরা এখন দেখবেন আস্তে আস্তে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, যখন অলরেডি আমেরিকা থেকেও বেশ কিছু ইউনিভার্সিটি আমাদের দেশে আসবে আগামীতে, মানে এই ব্র্যান্ডিংগুলো ওরা তৈরি করবে। হ্যাঁ, প্রাইভেট ইউনিভার্সিটি ব্র্যান্ডিং। তো প্রাইভেট ইউনিভার্সিটি ব্র্যান্ডিং করতে গেলে কেন করতে হবে, এই সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর একটা সংখ্যক ছেলেমেয়ে, সবাই না হলেও দেখবেন অন্তত 10% বা 20% ছেলেমেয়ে কিন্তু ক্যাপাসিটি আছে বেসরকারি কলেজগুলো বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার, আর্থিক জায়গা আছে, কিন্তু আছে। তা সত্ত্বেও কেন ওরা যাদবপুরে পড়ছে, কেন প্রেসিডেন্সিতে পড়ছে? ওই যে একটা গ্ল্যামার আছে, একটা ব্র্যান্ড নেম আছে, তাই তো। এবার যদি এই গ্ল্যামার, এই কোন্দল তৈরি করে, এই যে অধ্যাপক দৌড়ে পালাচ্ছেন, এই যে কিস্তি মারছেন, সব একটা মারাত্মক জটিল পরিস্থিতি, মানে ভয়ঙ্কর অবস্থা, আপনারা ভিডিও দেখেছেন, এটা দেখে এরকম তৈরি করে যদি এই প্রেস্টিজটাকে ভেঙে দেওয়া যায়, ওরাই তৈরি করেছে, ওরাই ভাঙছে, করা যায়, তাহলে কি হবে, এই 20% যে অভিভাবকরা রয়েছেন পড়ুয়াদের, তারা বীতশ্রদ্ধ হয়ে যাবে, তাহলে দূর, এখানে কি ছেলে মেয়ে ভর্তি করবো, ছি, কিন্তু মারাত্মক জঘন্য জায়গা। হ্যাঁ, শিক্ষামন্ত্রী ছি, একটা ছাত্রকে চাপা দিয়ে দিল। অথবা এরকমও কেউ ভাববে, এরা ছাত্র, এরকম পড়াশোনা করতে যায় না রাজনীতি করতে যায়, মানে যেদিকেই যেভাবেই আপনি ভাবুন, নেট ফল একটাই হবে, কি, এখানে আমার ছেলে মেয়েকে পড়াবো না বাবা। কোথায় পড়াবো? ওই যে সব প্রাইভেটে আছে, প্রাইভেট আছে 15খানা তো রেডি, হ্যাঁ, ব্র্যান্ডেড, ভালো দারুণ জায়গা, সব নলেজ সিটি, খোঁজ নিয়ে দেখবেন সব আছে, নলেজ সিটি। ওরে বাপ রে বাপ, হ্যাঁ, ওই যে একটা নাম এক্ষুনি মনে পড়ে গেল, আডামস নলেজ সিটি, এরকম বহু নাম আছে। তো এইখানে ভর্তি করাবো, তাহলে দেখুন খেয়াল করে কতটা সূক্ষ্মভাবে এরা খেলাটা খেলেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে চলতে হবে রে বাবা, অনেক রাজনৈতিক নেতা সেখানে ইনভেস্ট করে বসে আছে। হ্যাঁ,
রাজনৈতিক নেতারাই তো ইনভেস্ট করে বসে আছে। কারা বানায় সব ইউনিভার্সিটি? কোটি কোটি টাকা আপনি বানিয়েছেন, আপনার শেয়ার আছে, আমার শেয়ার আছে? নেই, নেতাদের শেয়ার আছে। তো তারাই তো ওটাকে ভাঙবে, ভেঙে ওইখানে ছেলে মেয়েদের পাঠাবে। খেলাটা পরিষ্কার তো? আচ্ছা, তাহলে এ একটা পদ্ধতি প্রেস্টিজ পাংচার করার, আগামীতে দেখবেন ঘটবে। এবং এটা আন্ডারস্ট্যান্ডিং, এগুলো সব কিন্তু রাজনৈতিক দলের মধ্যে টপ লেভেলের আন্ডারস্ট্যান্ডিং থাকে, বোঝাপড়া থাকে। এবং কখন কি বলতে হবে, কতটা বলতে হবে, কি বিবৃতি দিতে হবে, সব আগে থেকে ছক করা আছে। আমার লিঙ্ক চাইবেন না, আমি উইজডম ব্যবহার করে বলছি। একসময় রাজনীতি করেছি, ছাত্র রাজনীতি করেছি, র্যাডিক্যাল লেফট রাজনীতি করেছি। পুলিশকে কখন ঢিল মারতে হবে সেটাও আমি জানি। কারা বলতো ঢিল মেরে পুলিশে খেপাও, পুলিশ মানে হচ্ছে শাসকের দালাল, পুলিশ হচ্ছে জনগণের শত্রু। অথচ জনগণের, কৃষকের ছেলেই পুলিশ হয়, আম্বানির ছেলে পুলিশ হয় না, আদানির ছেলে পুলিশ হয় না, বিল গেটসের ছেলে পেলে পুলিশ হয় না, সেনাবাহিনীতেও যায় না। কৃষকের ছেলে পেলে, গরিব মানুষের ছেলে পেলেই পুলিশ হয়। তাহলে কী করে তারা শ্রেণী শত্রু হলো? কি মুশকিল বলুন তো? এটা তখন আমার মাথায় আসেনি, পরের দিকে এসেছে। পুলিশকে খেপিয়ে দাও, পুলিশ দুটো লাঠি চালাবে, সেও আত্মরক্ষা করার অধিকার পুলিশেরও তো আছে, তারাও তো মানুষ, তাদেরকেও তো ডিরেকশন দেওয়া আছে, আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। ব্যাস, লাঠি বললো, কারো মাথা ভাঙলো, ব্যাস সেটা ছবি ফলাও। ফ্যাসিবাদী পুলিশ, হাত কি, পুলিশের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ফ্যাসিবাদী পুলিশ। আবার তারাই যখন ক্ষমতায় এলো, পুলিশ ভালো হয়ে গেল, দারুণ পুলিশ হয়ে গেল, দারুণ পুলিশ। আরে বাবা, আমরা তো ভালো, আমাদের পুলিশও ভালো। কি ইতিহাস কি বলে? হিটলারের পুলিশ বাহিনী, গুপ্ত পুলিশ বাহিনী, গেস্টাপো যত মানুষকে মেরেছিল, অত্যাচার করেছিল বলে ওরা দেখায়, তার কয়েক গুণ মানুষকে হত্যা করে, অত্যাচার করে মেরেছিল চেকা, লেনিনের গুপ্ত পুলিশ। তথ্য আছে গ্রিগরি রাসপুটিনে, দেখে নেবেন। যে কোনো রাজনৈতিক তাত্ত্বিক লোকের সাথে আমি মুখোমুখি আলোচনা করতে পারি, প্রস্তুত, তথ্য সহকারে। চেকা কি করেছিল, চেকা কেন তৈরি করা হলো, চেকাকে সোভিয়েত ইউনিয়ন ক্ষমতা দখল করার পরে, বলশেভিক বিপ্লবের পরে লেনিন কি কি কাজে লাগালেন চেকাকে, রোমানভ পরিবারকে হত্যা কিভাবে করা হলো চেকাকে কাজে লাগিয়ে, সমস্ত তথ্য আছে, গ্রিগরি রাসপুটিনে লিখেছি। তো ওই যে আমাদের অন্ধ করে রাখা হয়েছে, এই দলটা ভালো, ওটা বিপ্লবী, ওটা সর্বহারা দল, ওরাই বানিয়ে রেখেছে। খেয়াল করে দেখুন, আমাদের দেশে রাজনৈতিক দল আগে কখনো ছিল? কারা বানিয়েছে? রথচাইল্ড গোষ্ঠী, রকাফেলার গোষ্ঠী যখন ক্ষমতা দখল করলো বিশ্বের অর্থনীতির, ব্যাংকিং ব্যবস্থাকে সামনে রেখে, তখনই রাজনৈতিক দলের দরকার পড়লো। আমাদের দেশের প্রথম রাজনৈতিক দল কি? কংগ্রেস, 1885 সাল। প্রতিষ্ঠাতা কে? সাদা চামড়ার অ্যালান অক্টোভিয়ান হিউম। কি খেলাটা এখনো বোঝেননি? তো রাজনৈতিক দল ওরাই তৈরি করেছে, ওরাই কন্ট্রোল করে, ওরাই ফান্ডিং করে। ফান্ডিং ছাড়া আপনি আন্দোলন করবেন কোথা থেকে? স্পার্টাকাস, রোমের বিপ্লবী, স্বতঃস্ফূর্ত হবে দাস স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন স্পার্টাকাস। সেসব বিপ্লব এখন হয় না, ভুলে যান। এখন সব ফান্ডেড বিপ্লব হয়, এই বিশ্ব ব্যবস্থায় ফান্ডেড বিপ্লব হয়, পয়সা দিয়ে। লেনিন পথ দেখিয়ে গেছেন, জেকব স্কিপের পয়সায় পেড রেভলিউশনারি, বলশেভিক রেভলিউশনারিজ আর পেইড। আগে হ্যাঁ, ওইখান থেকেই হোল টাইমার কনসেপ্ট এলো। পয়সা দিয়ে আপনি সারাক্ষণ পার্টির জন্য কাজ করুন, আপনি মাসে মাসে টাকা পাবেন। এমনি এমনি করবেন নাকি? আদর্শ নীতি হোল টাইমার কনসেপ্টটা কারা এনেছে? রাজনীতি করে, রাজনৈতিক দল করে পয়সা মাসে মাসে বলশেভিক পার্টি এনেছে, তথ্য তাই বলছে। তাই এসব বিপ্লব হয়। কতটা কাজ ভাঙা হবে, কি করা হবে, সব ঠিক করা থাকে। আর আমরা জনগণ দলাদলি করে মরি। টপ লেভেলে কোনো দলাদলি নেই, সব ঠিকঠাক। এই দল থেকে ও দলও চলে যায় অনেকে, জনগণ আবার তাদের নিয়ে মাতামাতি করে। আজই তৃণমূল, কাল আবার বিজেপি। কত নেবেন? আমরাই তো মুরগি, মারামারি করি নিওয়াল লেভেলে।
হ্যাঁ, অনেকে আবার লোয়ার লেভেলে যারা মারামারি করে তারা কি সবাই বোকা তা নয়, তারা ভাবে মারামারি করে যদি আমি বড় নেতার নজরে আসতে পারি তাহলে আমার বাড়ি গাড়ি হবে। বোকারাও তো থাকেন, তাদের সংখ্যাই বেশি, তারাই তো বোড়ে মোহরা। এই হলো বিষয়। তাহলে আগামীতে কি হবে? খুব সহজ। এই একদিকে কোন্দল তৈরি করে, যেমন সরকারি ব্যবস্থা হাসপাতাল বলুন বা এই যে বিশ্ববিদ্যালয়, এগুলোতে একটা অচলাবস্থা তৈরি করা হবে। প্রেস্টিজ ব্র্যান্ড নেমটাকে ওরাই তৈরি করেছে, সেটাকে ভাঙতে হবে, যাতে করে যাদের এবিলিটি আছে, ফাইন্যান্সে এবিলিটি আছে, সেই সব অভিভাবক যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে সন্তানকে ভর্তি করায়। একটা স্টেপ। মানে কীভাবে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস করবে, স্কুলগুলোকে তো আপনারা জানেন কীভাবে করছে, এ নিয়ে বহু ভিডিও আছে। মোরাললেস একই কায়দায় এক এক করে বলছি। নাম্বার ওয়ান, এই কোন্দল তৈরি করে, ল অ্যান্ড অর্ডার প্রবলেম তৈরি করে ওরাই সমস্ত উপর থেকে এগুলো কন্ট্রোল করবে। জায়নিস শক্তি, তাদের প্রতিনিধিরা আমাদের এখানে কাজ করছে, সমস্ত কিছু। সরকারি কর্মচারীরাও জেনে বা না বুঝে তাদের হয়ে কাজ করছে, পুলিশও তাই করছে। আর পুরো ম্যাট্রিক্সের মধ্যে আমরা আছি। এতে দুঃখ পাওয়ার কিছু নয়, কিন্তু এটা একটা প্রক্রিয়া, আপনি এটা আটকাতে পারবেন না, ইউ ক্যানট স্টপ ইট। কিন্তু ফাঁদে যাতে না পড়েন, পতাকা নিয়ে পড়ে গেলেন, ডান্ডা খেয়ে ফিরে এলেন, এই মুরগিটা হবেন না। কারণ আপনি ব্যবহৃত হচ্ছেন। আপনি অন্তত যাতে ব্যবহৃত না হন আমার সহযোদ্ধা হিসেবে, সেই কারণেই এত কথা বলা। তাহলে কোন্দল তৈরি করে একটা দিক হলো। আর কি করবে? নিয়োগ বন্ধ করে দেবে। সেটা স্কুলেও করছে, মানে শুকিয়ে মারবে, নিয়োগ বন্ধ করে দেবে। কলেজেও নিয়োগ বন্ধ, ইউনিভার্সিটিতেও নিয়োগ বন্ধ। দেখে নিন কী হচ্ছে, কোথায় নিয়োগ হচ্ছে। চুক্তিভিত্তিক কিছু কিছু নিয়োগ হয়েছে, আগামীতে তাও বন্ধ হয়ে যাবে। আর যেসব নিয়োগ টুকটাক চুক্তিভিত্তিক হবে, ও তাদের যা কোয়ালিটি হবে, ইচ্ছে করে ওরা এমন লোককে নিয়োগ করবে তারা পড়াতেই পারবে না। এমনিতেই তো যা অবস্থা, ইচ্ছে করে ওরা বেনজল ঢুকিয়ে দিয়েছে যাতে করে বেসরকারি স্কুলগুলো রমরমা হয়। শিক্ষক গ্রুপে দেখি তো পড়াশোনার পরিস্থিতি, বানানের পরিস্থিতি। ওরা অবশ্য এখন বানান নিয়েও ভাবছে না, ওরা এআই তো বানান করে দেবে। এখন তো সব স্কিল নিয়ে ভাবছে ওরা। আর ওরাও কি যে সব শিক্ষক রাখছে বেসরকারি স্কুলে বা কলেজে, তারা কি দুর্দান্ত কোয়ালিফাইড শিক্ষক? না না, কম পয়সায় বাইরের দিক থেকে স্মার্ট, কথা বলতে একটুখানি কথাবার্তায় সরগরও, এইরকম শিক্ষক। গভীরতা, প্রজ্ঞা কোনো দরকার নেই, এআই এসে গেছে, কোনো দরকার নেই। কিন্তু একটা গেট আপের জন্য তো দরকার, একটা টিচার আছে, একটু টিচার স্মার্ট যাচ্ছে, একটু কায়দা করে ইংরেজি বলছে, সাহেবী উচ্চারণ হলে একটু ভালো হয়। তাহলে নিয়োগ বন্ধ, ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট বন্ধ, একটা পথ বন্ধ। অর্থাৎ গ্র্যান্ড বন্ধ হয়ে যাবে। দেখবেন স্কুলে স্কুলে কম্পোজিট গ্র্যান্ডে টান পড়েছে, দিচ্ছে না। বাধ্য হয়ে অনেক স্কুল এবার টাকা বেশি নিচ্ছে ছাত্রদের কাছ থেকে, 240 টাকার বদলে বেশি নিচ্ছে। এটা নিয়ম আছে, 240 টাকা নাকি নেওয়া যাবে, তার বেশি নেওয়া যাবে না, বেশি নিচ্ছে প্রাইমারিতে। সেটা আবার খবর হচ্ছে। কী করবে স্কুলগুলো? টাকা নেই, ফান্ড নেই, একটা পদ্ধতি। অর্থাৎ নিয়োগ বন্ধ, ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট বন্ধ, কম্পোজিট গ্র্যান্ট বন্ধ, একটা পদ্ধতি। মানে শুকিয়ে মারা। আর কি? সিলেবাস। এইসব ইউনিভার্সিটিতে এতদিন ধরে যেসব ডিগ্রি, ডিপ্লোমা বা এইসব যা করানো হয়েছে স্কুলেও বলুন, সেগুলো আর লাগবে না। বহুবার বলেছি, শেষ। এখন ডিগ্রি বেসড, অ্যাকাডেমি বেসড যে পড়াশোনা সেটা শেষ। এখন স্কিল বেসড। দেখবেন স্কিল ইউনিভার্সিটি নামে ইউনিভার্সিটি হয়ে গেছে। হ্যাঁ, স্কিল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির নামই স্কিল ইউনিভার্সিটি। অমুক স্কিল ইউনিভার্সিটি, তমুক স্কিল ইউনিভার্সিটি। কেন হয়েছে? ডিগ্রি নয়, এখন স্কিল। ডিগ্রি যে ওরাই তৈরি করেছিল ওদের মগজ ধোলাইয়ের জন্য, ওরাই পয়সা দিয়ে, ভালো মাইনে দিয়ে, গ্রামের থেকে গরিব ছেলেমেয়ে, কৃষকের ছেলেকে শিক্ষক হওয়ার সুযোগ করে দিয়েছিল, অধ্যাপক হওয়ার সুযোগ করে দিয়েছিল, ডাক্তার হওয়ার সুযোগ করে দিয়েছিল। গ্রামের লোকজন ভেবেছিল, আহারে তাই তো, আমার ছেলেটা কি গর্বিত, আমার ছেলেটা WBCS, আমার ছেলেটা ইঞ্জিনিয়ার, আমার ছেলেটা ডাক্তার, আমার ছেলেটা অধ্যাপক, আমার ছেলেটা তমুক। তাই তো, এটাই তো গর্বের। আমাদের সেভাবেই তো ভাবানো হয়েছে। তাই WBCS-এর ছেলে যদি চাষ করতে যায় সেটা নিন্দা করা হবে, ছি ছি ছি। কিন্তু চাষির ছেলে যদি WBCS হয় প্রশংসা করা হবে। কেন? এটা কি? এটা প্যাটার্ন, থিঙ্কিং প্যাটার্ন। এটা প্রকৃতিতে বলেনি, এটা ওরা আমাদেরকে ভাবতে বলেছে।
কেন এটা করেছে বলুন দেখি? উৎখাত করার জন্য। কোথা থেকে উৎখাত করার জন্য? ভূমি থেকে উৎখাত করার জন্য। কেন? কোন ভূমি থেকে উৎখাত করার জন্য? চাষভূমি থেকে উৎখাত করার জন্য, যাতে করে ব্র্যান্ডের লোভে, চকচকে জীবনযাপন, এসি, বাড়ি গাড়ির কৃত্রিমতার লোভে মানুষ শেকড় ভুলে গিয়ে জমি জমা চাষবাস ছেড়ে দিয়ে নগরবাসী হয়, কেউ কেউ আমেরিকাবাসী হয়। এই জন্য করে। কেন করে? আরে উৎখাত না করলে বিল গেটস কী করে জমি কিনবে? বিল গেটসেরই তো 2,42,000 একর জমি। কোথা থেকে এলো? জমিগুলো তো আগে চাষ করতো কেউ না কেউ, ওনার হাতে এলো কোথা থেকে? উৎখাত করে এসেছে। বহু আমেরিকানকে একই লোভ দেখিয়ে ফিয়াট কারেন্সির মাইনে দিয়ে, বড় বড় পদ দিয়ে ভুলিয়ে রাখা হয়েছিল। তারা সব জমি জমা বেচে দিয়ে ডিগ্রি টিগ্রি করে ডলার ফলার ভালো ইনকাম করেছে। এবার তাদের সন্তানদের ভবিষ্যৎ শেষ। জমি তো এখন বিল গেটসের, কী করবি কর। এইটাই তো খেলা। আমাদের দেশেও সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ভেতরে ভেতরে বিল গেটস, আদানি, আম্বানি কত জমি কিনেছে সেটা আমরা জানতে পারবো না এখন। বিল গেটসের 2,42,000 জমি, সেটা আমরা সাম্প্রতিককালে জেনেছি। 10 বছর আগে জানতেন? 20 বছর আগে জানতেন? ভেতরে ভেতরে কাজ চলছিল, এখানেও চলছে। অর্থাৎ এই ফিয়াট কারেন্সির লোভ দেখিয়ে একটা প্রজন্মকে ওরা ভূমি থেকে উৎখাত করেছে, যাতে করে এই জমিগুলোকে ওরা দখল করে খাদ্যের নিয়ন্ত্রণ করতে পারে, ফুড কন্ট্রোল করতে পারে, ফার্মিং উইদাউট ফার্মার্স করতে পারে। অর্থাৎ কৃষক ছাড়া কৃষি, প্রযুক্তি দিয়ে, রোবটস দিয়ে চাষ, ব্লু রিভার টেকনোলজি। বা এই পলিসির জন্য এই হিউজ চাঙ্ক অফ ল্যান্ড ওদের লাগবে। তো কী করে জমি থেকে উদ্ধার করবে? ডাইরেক্টলি যদি বলে জমিটা দিয়ে দাও আমাকে, পাইক বরকন্তাজ দিয়ে জমিদাররা যেরকম করে করতো, এভাবে হবে? হবে না। ডেমোক্রেসি না, ডেমোক্রেসিটা বুদ্ধি দিয়ে করতে হয়। তাই লোভ দেখাও, এমন লোভ দেখাও যে জমি বেচে ডিগ্রি করবে, করে চাকরি বাকরি হলো একটা, কারো হলো না, এখন তো কারোরই হচ্ছে না। জমি বেচে দিয়েছে অনেকে বিএড করার জন্য। তারপর আপনার হয়তো হলো সন্তান, জমিটা থাকলে অন্তত করে কমে খেতে পারতেন, খাবারটা হতো, সেটাও শেষ। তৈরি থাকুন, ফুড কন্ট্রোল আসছে। ভয় দেখাচ্ছি না, তৈরি থাকছি, আপনাকে তৈরি হতে বলছি। তাহলে এই কারণেই ওরা এইসব বড় বড় পোস্টের গ্ল্যামার তৈরি করেছিল, যেই গ্ল্যামারগুলো ওরা এখন ভাঙছে। আর দরকার নেই ওদের অধ্যাপকের, ডাক্তারের আর দরকার নেই, কিছুদিন লাগবে, তারপরে 1 কোটির ডাক্তার আসবে, সব এআই দিয়ে ট্রিটমেন্ট হবে। এইসব ডাক্তার গ্রামেগঞ্জ থেকে পড়াশোনা করে গরিব ছেলে, চাষির ছেলে ডাক্তার হবে? কোথায় পাবে টাকার? 1 কোটি টাকা পাবে? পাবে না। আর শেষ, ওরা তুলে দিয়েছে, গাছে তুলে এবার মইটা কেড়ে নিচ্ছে এক এক করে। এটা ওদের প্রক্রিয়া, আমরা বুঝতে পারিনি। উপায় বুঝতে পারলেও বা কিছু করার নেই। তবে হ্যাঁ, কেউ কেউ বুঝতে পারলে নিশ্চয়ই আগাম থেকে সাবধান হতো, তো করোনা বহু এড়াতে পারতেন, তাই না? তাহলে এই বিভিন্ন প্রক্রিয়াগুলোর মাধ্যমে নিয়োগ বন্ধ করা এবং সিলেবাসটাকে ওরা এমন করবে, যখন এই যে ডিগ্রিগুলো যাদবপুরে পড়ানো হয়, বলুন তো কেউ এখন আর ওগুলোতে পড়ে চাকরি বাকরি পাবে? কেন পড়াশোনা কেন করবে? ওদের আমাদের মগজে এইভাবে ওরা ঢুকিয়ে দিয়েছে যে পড়াশোনা করার উদ্দেশ্য চাকরি পাওয়া। প্রজ্ঞা, এনলাইটেনমেন্ট, বিবেকানন্দ যে শিক্ষার ডেফিনেশন রেখেছেন, সেই শিক্ষা কি ওরা আমাকে দেয়, আমাদের দেয়? দিলে কি করোনা বউ সফল হতো? হতো না। ওরা সেই শিক্ষা দেয় না। তাহলে ওরা আমাদের কি ঢুকিয়েছে? পড়াশোনা মানে হচ্ছে ডিগ্রি, মানে পড়াশোনা মানে চাকরি বাকরি ইনকাম করা, শিক্ষা মানে তাই। তো সেই নিরিখে যদি আমাদের ওরা ভাবিয়েছে, তো সেই নিরিখেও তো ওখানে আর লাভ আছে পড়াশোনা করে? কম্পারেটিভ লিটারেচার পড়ে আপনি কি করবেন? যাদবপুরে একটা সময় ব্র্যান্ড ভ্যালু ছিল, ওরাই তৈরি করেছিল, ভালো মাইনে হতো। বাবা, কম্পারেটিভ লিটারেচার কাজ শেষ, এখন কাম তামাম। পলিটিক্যাল সায়েন্স কী করবেন ওখানে? সব রয়েছে ওখানে। এমনকি ট্র্যাডিশনাল যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিগুলো, বিটেক থেকে শুরু করে, সব উড়ে যাবে, সব উবে যাবে আগামীতে, কোনো দরকারই নেই তো। তাই একটা সময় ছিল আইআইটি মানেই চাকরি, আইআইএম মানেই চাকরি, তাই তো? বড় বড় সব টাটারও ফাউন্ডেশন আছে, জানেন তো, রিসার্চ করার। টাটারও আছে, পিএইচডি হলেই ওসব জায়গায় হওয়া মানে চাকরি। ব্যাপারটা এখন তা নয়। হয়তো টপ 10%, 10 জনের হয়তো একটা ব্যবস্থা হবে, বাকি
আইআইটির খবরগুলো নিয়ে দেখুন কী হচ্ছে সেখানে, যেটা আগে কল্পনা করা যেত না। কত ভ্যাকেন্সি, কত প্লেসমেন্ট হলো, কত পার্সেন্ট বসে আছে বা অন্য কাজ করতে বাধ্য হচ্ছে, খোঁজ নিয়ে দেখুন। এটা হবেই, এটা বহু আগে আমি বলেছি। আর তাই আমি ভিডিও শেষ অংশে চলে এসেছি যে এই প্রক্রিয়াগুলো কোনো দল, রাজনৈতিক দলের পক্ষ নেবেন না অনুগ্রহ করে, যারা আমার পাঠক আছেন, সহযোদ্ধা আছেন। আর এইগুলোকে কেন্দ্র করে কিন্তু আমি অবশ্যই আরেকটা কাজ করি, বন্ধু তালিকাকে পরিমার্জন করি। কারণ এত বছরেও যাদের কোনো পরিবর্তন হলো না, তাদের আর হবে বলে আমার মনে হয় না। আমি সেটা করি, একটা সুযোগ আমার কাছে। তো আগামীতে এই রাজনৈতিক কোন্দল আরও মারাত্মক আকার নেবে। ডিভাইড অ্যান্ড রুল, জনগণকে ডিভাইড করা, এবং আমাদের নজরটাকে ঘুরিয়ে দিচ্ছে ওরা। কতগুলো হচ্ছে দেখুন, এক ঢিলে কত পাখি। বেসরকারিকরণ 1 নম্বর, সরকারি শিক্ষাকে শেষ করে দেওয়া ওরাই করেছিল, আমার দুঃখ নেই তাতে কিছু। আচ্ছা, শেষ করেছিল এবং বেসরকারিকরণ ওরাই করছে। এই প্লাস কি, এই যে মানুষের এত মৃত্যু, যন্ত্রণা, বেকারত্ব, এগুলো থেকে নজর ঘুরিয়ে মানুষকে একটা এই দল সেই দল কোন দলের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত রাখা, যেটা দেখতেই পাচ্ছেন। এইভাবে অমূল্য সময় অনেকের চলে যাচ্ছে। ওই যে আবার এসএসসি হবে ঝুলিয়ে রেখেছে, এসএসসি আর হবে না, আমি বহু আগেই বলেছি। কিন্তু এগুলোতে মানুষকে, যুব সমাজকে তো ব্যস্ত রাখতে হবে, যাতে করে তারা আন্দোলন না করে। আন্দোলন হবেও না, ওতে তো ফান্ডিং নেই। ওই আন্দোলন আছে, ওই যাদবপুরে ফান্ডিং করে আন্দোলন, আরজি করে ফান্ডিং করে আন্দোলন, ওগুলো হবে। কিন্তু সেখানে সাধারণ মানুষের আশার, জীবিকার কোনো পথ থাকবে না, বরং আরও অন্ধকার নেমে আসবে, অন্ধকার নেমে আসবে। যারা নতুন আমার প্রোফাইলে, তাদের উদ্দেশ্যে বলি, এই খেলাটা কিন্তু নতুন নয়। এই যে বাম দলগুলো যেটা আমাদের রাজ্যে ছিল দীর্ঘকাল, তাদের দিয়েও কিন্তু রাঘব বোয়াল তৈরির পথটাকে উন্মুক্ত করা হয়েছে। তারা কি করেছে, একসময়ে তারা জঙ্গি ট্রেড ইউনিয়নবাজি করেছে, করে ছোট ছোট কারখানা, যেখানে মাত্র 100 জন 150 জন চাকরি করত, সেই কারখানাগুলোকে তুলে দিয়েছে। কারণ যাতে করে ওই একই প্রোডাক্ট তৈরি করা রাঘব বোয়াল, যেগুলো মিলিয়নেয়ার যারা আছে, তারা যাতে করে একাধিপত্য করতে পারে। আর জনগণ ভাবলো বিপ্লবী, দারুণ বিপ্লবী, মেহনতি মানুষের কথা বলে, মালিকের বিরুদ্ধে লড়াই করছে। কোন মালিক? টপ লেভেলের কোনো একটা মালিকের নাম বলুন তো। স্বাধীনতার পর থেকে তো অনেক মালিকের নাম আপনারা জানেন, টাটা, বিড়লা, সিংহানিয়া, এখন তো আদানি, আম্বানি। নতুন তো নয়। আম্বানি কি নতুন? টাটা কি নতুন? বলুন, কটাকে ওরা তুলেছে, দেশ ছাড়া করতে পেরেছে? বুর্জোয়া মালিকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, পেরেছে? পারেনি। কাদের পেরেছে? ছোটোখাটো ব্যবসা, ছোটোখাটো কারখানা, মেরেদ কারখানা, ছোটোখাটো চা বাগান, এইগুলোকে তুলে দিয়েছে, যাতে করে বড় বড় রাঘব বোয়ালরা করে খেতে পারে। আমরা খেলাটা বুঝতে পারিনি, তাই তো? ওই প্রক্রিয়াটাই এখন এখানে ওরা, শাসক দল আরে অবুঝ, লাল এবং সবুজ সব এক, আর দুজন মিলে আন্ডারস্ট্যান্ডিং করে এবার সরকারি ক্ষেত্রগুলোকে তুলে দেবে, তুলে দিয়ে বেসরকারিকরণ বিশ্ববিদ্যালয়ে পড়বে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, সরকারি বিশ্ববিদ্যালয়ে তো গরিব ছেলেও পড়তে পারতো, বিনা পয়সায়, খুব সামান্য ফি ছিল, চাষির ছেলেও পড়তে পারতো, ভালো র্যাঙ্ক করে যাদবপুরে, এইচএসের পরে যাদবপুরে পড়তে পারতো। এরকম অনেক ছেলেই আছে, আমিও তাদেরকে চিনি। আমিও যাদবপুরে একসময় বহু আড্ডা মেরেছি, এসি ক্যান্টিনে আড্ডা মেরেছি। যাদবপুরে আমার বহু বন্ধু আছে সেই সময়কার, অনেকেই অবশ্য চলেও গেছে। বহু আড্ডা মেরেছি যাদবপুরে, তখন তো আমিও কলেজ লাইফে বিপ্লবী, সুতরাং বিপ্লবীদের সঙ্গে তো আড্ডা হতোই। সে বহু স্মৃতি মাঝে মাঝে কিছু কিছু জায়গায় লিখেছি। তো ঠিক গ্রামেগঞ্জের ছেলেমেয়েরা, গরিব ঘরের ছেলেমেয়েরাও এইসব বিশ্ববিদ্যালয়ে পড়তো, পড়ার সুযোগ পেত। প্রেসিডেন্সিতেও পড়েছে, এরকম বহু বন্ধু আছে আমার। সেখানেও আড্ডা মারতাম, হিন্দু হোস্টেলে রাতের পর রাত আড্ডা মেরেছি।
অচ্যুতদার সাথে, অচ্যুত মণ্ডল আত্মহত্যা করেছে কয়েক বছর আগে। কৌশিক খুঁজে পাইনি। যাদবপুরের প্রবীর দাশগুপ্ত ভালো লিখত কবিতা, এখনও তার কবিতা মাঝে মাঝে দেখতে পাই। ভালো লিখত ছেলেটি সেই সময়। সে তো মেনিনজাইটিস এনসেফ্যালাইটিসে মারা গেছিল। আমার খুব ভালো বন্ধু ছিল, একসঙ্গে বহু রাত আমরা কাটিয়েছি যাদবপুরের সেন্ট পলসের জানিয়ালি হোস্টেলে আমরা আড্ডা মেরেছি একসাথে, হিন্দু হোস্টেলে আড্ডা মেরেছি একসাথে। খুব সাধারণ ঘরের ছেলে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলেরা ওই সব কলেজে পড়েছে, একসময় বিশ্ববিদ্যালয়ে পড়েছে। তারা এখন কি করবে? পড়বে না। এআইয়ের যুগ, এখন অত লোকই লাগবে না, তো উচ্চশিক্ষায় এত লোকই লাগবে না। যাদের মাল আছে, ধরুন ওই যে 100 জনের মধ্যে 10 জন, সেটাও যদি মাল থাকে, মাল করি থাকে, তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়বে, বেসরকারি কলেজে পড়বে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়বে। তাদেরই আমরা চাকরি দিতে পারবো না? যা অবস্থা, সবাই এখন কলেজে পড়বে, সবাই বিশ্ববিদ্যালয়ে পড়বে। আমরা কোথায় এত লোককে কোথায় আমরা ঢোকাবো? কোথায় চাকরি দেবো আমরা? শিক্ষিত হয়ে গণ্ডগোল করবে, গণ্ডগোল পাকাবে, চাকরি চাই বলবে। তার চেয়ে কম উচ্চশিক্ষা হলে ভালো হয়। তাই এইচএসকেও আমরা এমন করে দিয়েছি না, এমন সেমিস্টার করে দিয়েছি এইচএসে, সামনের বছর থেকে যা করে দিয়েছি, এমনিতেই তো ছেলেপেলে কমে গেছে, নেই, লাখ লাখ কমে গেছে। শুধু ওই যে সব আছে কি শ্রী ওই যে কি শ্রী, রূপশ্রী, অমুক শ্রী তমুক শ্রীর জন্য মেয়েরা আসছে। মেয়েরা পড়লে তো ওরা কি আর কি করবে? আমরা ওই কি বলে বিভিন্ন রকম গোষ্ঠী তৈরি করে দেবো, ওরা তো আর চাকরি বাকরির জন্য হইচই করবে না। আর মেয়েরা একটু নরম মনের হয়, ওদের একটুখানি আমরা ফেমিনিজমটা বোঝাবো, আর সংসার যাতে না করে সেটা দেখতে হবে। তাড়াতাড়ি বিয়ে হয়ে গেলে মুশকিল, আবার বাচ্চা কাচ্চা হয়ে গেলে আবার পপুলেশনটা বাড়বে। পপুলেশন মানে আমাদের বড় হেড্যাক, জানেন তো? পপুলেশন মানে আমাদের বড় হেড্যাক। যত পপুলেশন বাড়বে না, তত কাজ চাইবে, তত চাকরি চাইবে। আমরা ভৌটা দিয়েছি, দেখা যাক, অনেক কাজ হচ্ছে, তবুও আমাদের দেখতে হবে ভারতীয়রা আবার হজম করে ফেলে। তো ভৌটা যদি হজম করে ফেলে তাহলে তো আবার মুশকিল, ডিপপুলেশনটা সাকসেসফুলি হবে না। দেখা যাক কি হয়। তাই আমরা রিস্ক নিচ্ছি না। তাই মেয়েদেরকে আমরা মোটামুটি ভালো করে বুঝিয়ে টুঝিয়ে ফেমিনিজমটা বোঝাবো, লিঙ্গ সাম্যটা বোঝাবো, বুঝিয়ে টুঝিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা দেবো, এই মুখশ্রী তমুকশ্রী দেবো, দিয়ে এটা তোল্লা দেবো আর কি। ইউরোপে আমরা তোল্লা দিয়েছি, মহিলাদের তোল্লা দিয়ে পুরো পরিবার শেষ করে দিয়েছি। যান ইউরোপে যান, দেখে আসুন, আমরা করেছি। সব একা, সব সিঙ্গেল প্যারেন্ট, কোনো পরিবার নেই ইউরোপে। যান দেখে আসুন, দু একটা আছে টিম করে জ্বলছে। ওরা এখন বুঝতে পেরেছে, ও বুঝে পেরে কী করবে, আমরা তো যা করার করে দিয়েছি। তো যাই হোক, তো আমরা ইউরোপে করেছি, এখানেও করব। তো এই জন্যই আমরা মেয়েদেরকে সুযোগ সুবিধাগুলো একটু বেশি দিয়ে ছেলেদেরকে এমন করছি যে পড়াশোনাই করবে না কেউ। ছেলেরা পড়াশোনা করলে মুশকিল, ভাঙচুর করবে, এই চাই সেই চাই। মেয়েদেরকে তো একটু ভালো গন্ধ করে, বাবা বাছা লক্ষ্মী, বাবা এই যে তুমি খাও, এই যে ব্যবস্থা করছি, এই যে তোমার সাম্য, এই যে তোমার অধিকার, সিগারেটটাও খাও, কোনো সমস্যা নেই, পান করো, পুরুষের সমান হতে হবে, তোমরা কম নাকি? বিয়ারটাও খাও, বিয়ার কেন, হুইস্কি খাও, বিয়ারটা তো মানে স্ট্যান্ডার্ড খাও, বি এ স্ট্রং ওয়ামেন, এগুলো করো, আমরা আছি তোমাদের সাথে। এই করে মোটামুটিভাবে ডিভাইড অ্যান্ড রুল করে দিয়ে পরিবারের সত্যনাশ, যেটা আমি বলেছি নতুন বিশ্ব ব্যবস্থায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা দেখেছি জয়েন্ট ফ্যামিলি ভেঙে যায়। এটা কিন্তু প্রক্রিয়া, এটা কিন্তু অনিবার্য ছিল, তার জন্য কিন্তু আমরা দায়ী। প্রকৃতি অবশ্য এটাই চাইছে, আমরা সেখান থেকে শিখি। প্রকৃতি চাইছে যে শেখো, কোথায় থামতে হয় একটু শিখে নাও, আমি তোমাকে সব দেখিয়ে দেবো, এবার তোমরা নিজেরা বোঝো কোথায় থামতে হবে, শেষ অবধি দেখিয়ে দেবো তোমাদের। তো যাই হোক, তো সেটা প্রকৃতি করছে। তাহলে এত পুরুষ দেখবেন উচ্চ মাধ্যমিকে কত ছেলে কমেছে, পড়ুয়া ছাত্র আর ছাত্রী কিন্তু ওই কারণে রয়েছে, যেটা ওদের বিপদের কারণ হবে না। ভাজুং দিয়ে, নারী সাম্য, পরিবেশ ইত্যাদি দিয়ে ওদেরকে মোটামুটি বিয়ের বয়সটাকে যাতে করে বাড়িয়ে দেওয়া যায় আর কি। বা বিয়ে যদি না করে তো আরও ভালো, পপুলেশন কন্ট্রোল। তাই তো ইয়ে করো ভাই, বিয়ে করো না, বিয়ে করলেই বাচ্চা কাচ্চার ইচ্ছে হবে, বিয়ে করলে হবে না, করলে সমস্যা, অ্যাবর্ট করে নেবে, এটা আরও ভালো।
এ একটা দিক রইল। তার মানে কি, গ্রামেগঞ্জের ছেলেপেলে আর ওই কম পয়সা দিয়ে পড়াশোনা করে মেধাবী ডাক্তার ফাক্তার হবে, ওরাই তো মেধা ডেপুটেশন বানিয়ে দিয়েছিল, আর দরকার নেই। তাহলে 10% এখন যা উচ্চশিক্ষা নিচ্ছে তার 10% বা 5% উচ্চশিক্ষা নিলেই ওদের যথেষ্ট। তাই ওরা বেসরকারিকরণ থেকে চুষে নেবে। তাও আমাদের দেশের 10% মানে কি কম? কত কোটি বলুন দেখি, সেগুলোই বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভাগ হয়ে যাবে, তারা উপার্জন করবে, দে উইল আর্ন দ্য মূলা। সমস্যা কোথায়? আর বাকিদের জন্য ভাতা এবং ভোট, এই খেলাটা চলবে। তাই আবার বলছি, আমি শেষ পর্যায়ে চলে এসেছি, তো আরও বেশি করে ফুরফুরে লাগছে, তো সেটা তো আমি বলেছি আপনাদের, ওই জন্য একটু বেশি কথা বলে ফেললাম আজকে। যাই হোক, আজকে এই পর্যন্তই। প্রক্রিয়াটা বুঝুন। কোনো রাজনৈতিক দলে যদি আখের গোছানোর ব্যাপার থেকে আলাদা কথা, তাহলে যোগ দিন, সেটা আমি বুঝতে পেরে যাব আপনাদের প্রোফাইল দেখে, তাহলে ঠিক আছে, সেভাবেই আমি বুঝে নেব। আর যদি, কিন্তু একটাই অনুরোধ, বিভ্রান্ত হয়ে আগামীতে যে কোন্দলগুলো ওরা ঘটাবে পা দেবেন না। মুরগি হবেন এবং নিজের মৃত্যুর কারণ হতে পারেন, আপনাকে ইউজ করতে পারে, আপনাকে মোহরা হিসেবে ব্যবহার করতে পারে, বড়ে হিসেবে ব্যবহার করতে পারে। তাই রাজনৈতিক দল মানেই সাবধান। তারা সরাসরি রাজনৈতিক জায়নিক শক্তির প্রতিনিধি। টপ লেভেলে সবাই সব জানে, মধ্য লেভেলের এবং নিচের লেভেলের কেউই জানে না বলতে গেলে। তাই তো আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন। শুভরাত্রি।